মায়া আহমেদ চুলের মুঠি ধরে উঠায় ঘুমন্ত শেহেরকে। উঠিয়েই দু গালে কষিয়ে দুটো চড় দিয়ে বলে, ফকিন্নির ঝি, তোর এত সাহস কেমনে হইল রে? তুই আমার ছেলেরে বিয়ের প্যাচে ফেললি কোন সাহসে? ঘটনার আকস্মিকতায় পুরোপুরি হতবাক শেহের। মেয়েটি তো নিদ ঘরে ছিল পড়ার টেবিলে। নিদ কেটে গেলেও তন্দ্রা রয়েছে নয়ন মনে। তন্দ্রাঘোর নিয়েই কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, কি হয়েছে বড় চাচি? কি হয়েছে মানে? তুই বিয়ের আগে বিছানায় গেছিলি কেন আমার ছেলের? আপনি এভাবে কেন বলছেন চাচি? তাহলে কিভাবে বলবো? তুই আর তোর দাদি কি করছোস আমার ছেলেটারে? ওই দিন নাটক সাজায়া তুই বান্ধবীর বাসায় গিয়ে উঠছোস। এদিক থেকে বুড়ি সানান্ডে পাঠাইছে তোরে আনতে, আর তুই সুযোগ মতো রাস্তায় ফষ্টি নষ্টি করে একদম গলায় ঝুলে পড়ছোস। দেখেন চাচি, দাদি অসুস্থ মানুষ, দাদি কিসের নাটক করব, আর আমিই বা কি এমন ফষ্টি নষ্টি? বড় ফুফু আলেয়া এসে আরও দুটো চড় দেয় শেহেরের গালে। বরফ শুভ্র গাল ঈষৎ লাল হল তীব্র আঘাতের জোরে। ব্যথায় হাত দিয়ে গাল চেপে ধরে মেয়েটি। ওইসব অগ্রাহ্য করে ফুফুর ডাইনির মতো কর্কশ কণ্ঠে বলল, সব দোষ আমার মার। আগ থেকাই বিলাতি নাতির সাথে তোরে বিয়া দেওয়াদে শখ করছিল বুড়িটায়, আর আমার রূপম রে চোখেই লাগে নাই তার। রাহলা দূরে দাঁড়িয়ে চুপি চুপি দেখছে সব। আজ যেন কিছুই জানেন না তিনি। আর আলেয়া তো ভীষণভাবে উস্কে দিচ্ছেন মায়া আহমেদকে। আরে বড় ভাবি, এই ফকিন্নির ঝিয়ে তো আপনারে ভিক্ষা খায়া বাইচা আছে, এখন হয়তো আপনারে সবটা খাইতে চায়। আলেয়ার কথায় মায়া আহমেদ যেন বেলুনের মতো ফুলে উঠলেন। বিস্ফোরিত নয়নে চেয়ে তর্জনী উঁচিয়ে তিরস্কার করে বললেন, আসলেই তো, বাপ মা খেয়ে এখন আমাদেরকে খাওয়ার ধান্দায় আছে। শোন মেয়ে, তোর বাপের গোলা ফুরাবার পর থেকে আমার স্বামীর ভিক্ষা দেয়া টাকার রক্তমাংস করছস, এখন আবার আমার ছেলের বউ হয়ে বসছিস। তোর মতো রক্তচোষা কোনো ফকিন্নিকে আমি ঘরের বউ হিসাবে তুলে নেব না। শেহের কান্না দমিয়ে মুখের উপর জবাব দিল, আমি তো নিজে থেকে কোনোদিন টাকা পয়সা চাইনি আপনাদের কাছে, ছোট চাচা। এই চুপ, একদম চুপ। আলেয়া চোখ রাঙিয়ে বাজখাই কণ্ঠে ধমক দিল। মেয়েটি চুপসে যেতেই মায়া আহমেদের মনোযোগ আকর্ষণ করে বলল, এই বিয়ার কি করবেন বড় ভাবি? এই বিয়ে গোল্লায় যাবে। বিয়ের আগে যে মেয়ে বিছানায় গিয়ে পুরুষ হাত করে, ওই রকম নষ্টাকে আমি ঘরে তুলব না। আমার ছেলের বিয়ে ঠিক হয়েছিল যার সাথে, তাকেই বউ করে নিয়ে যাব। ভাবি, আপনি খালি একবার পারমিশন দেন আমারে, আমি আইজকাই পুরা এলাকায় ছড়ায়া দিমু এই কাল নাগিনী বিয়ার আগে বিছানায় যায়া সানান্নে ফাঁদে ফালাইছে। সাক্ষী হিসাবে ওই চোর তো আছেই, দেখবেন মানুষেই ওর মুখে চুনকালি দিব, থু দিব, থু। আলেয়ার প্রশ্নের জবাব দিতে পারেননি মায়া আহমেদ। তার আগেই পার্শ্ববর্তী কক্ষ থেকে মেহেরুন্নেসার চিৎকার শুরু হয়েছে। চিৎকার শুনে চুপ হয়ে গেছে সবাই। তা না হলে তিনজন মিলে হয়তো আরও অপদস্থ করত এতিম মেয়েটিকে। ব্যাস, জীবন বড্ড বিচিত্র। মাঝে মাঝেই রহস্যের দুর্ভেদ্য প্রাচীরে আটকে যায়। অচেনা আগন্তুকও এমনই এক রহস্যের মতো ওদের কাছে। সেই আগন্তুকের রহস্য উদ্ঘাটনে গাড়ি নিয়ে সানান হাজির বিআরটিএ অফিসের সামনে। গাড়ি পার করে দ্রুত পায়ে এসে ছেলেটি কথা বলল অফিসের নিচের স্টাফদের সাথে। অতপর তথ্য প্রদানকারী কর্মকর্তার অবস্থান জেনে উপরে উঠে যায় জোর কদমে। ছোট একটি কক্ষে ডেস্কের সামনে বসে আছেন সেই কর্মকর্তা। সানান অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে শির উঁচিয়ে। নিজের পরিচয় দিতেই ভদ্রলোক মিষ্টি হেসে বসার অনুরোধ করে। ছেলেটি আসন গ্রহণ করলে কৌতূহলী কণ্ঠে শুধায়, আমি কি উপকার করতে পারি ডাক্তার সাহেব? একটি গাড়ির রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য বের করে দিবেন আমায়? জি, গাড়ির নম্বর বলুন। দেরি না করে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি মুখস্থই বলে দিল সানান। নম্বর শুনে অফিসার মুচকি হেসে বললেন, এটা তো ঘ সিরিজের গাড়ি ডাক্তার সাহেব, সরকারি গাড়ি হবার সম্ভাবনাই বেশি। জি, আমি গতকালই জেনেছি এটা সরকারি গাড়ি। আপনি আমায় জানাবেন কোন ডিপার্টমেন্টের গাড়ি এটা? সেবা প্রদানকারী কর্মকর্তা আবারও রেজিস্ট্রেশন নাম্বার শুনে টাইপ শুরু করেন কম্পিউটারে। ভীষণ আন্তরিক এই ভদ্রলোক, কথায় কথায় গল্পও করে যাচ্ছেন একটু একটু করে। তার বড় বোনও নাকি বহুদিন ধরে লন্ডন প্রবাসী। বোনের আদুরে ছেলে মেয়েদের কথাও বলছেন কাজের ফাঁকেই। সানানের খুব বেশি মনোযোগ নেই এহেন অনর্থক আলাপে। বিশাল দুশ্চিন্তা ছেলেটির ভেতরে বাইরে। কাজ উদ্ধারে এসব গল্পে ছাই দিয়ে যাচ্ছে শুধু। মিনিট দুয়েকের মাঝেই ভদ্রলোকের হাত থেমে গেল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সানানের পানে চেয়ে বললেন, যা বলছিলাম, এটা কোনো ব্যক্তিগত গাড়ি নয়, সরকারি গাড়ি, র্যাব ডিপার্টমেন্টের।
যখন যে অফিসার দায়িত্ব পালন করেন তখন সে গাড়িটি ব্যবহার করেন। লোকটির কথা শুনে সানান নিমিষেই চমকে যায় চরমভাবে। তার মানে আগন্তুক র্যাব ডিপার্টমেন্টে চাকরি করেন। ছেলেটি আগ্রহের সুরে শুধায়, কোথাকার র্যাব অফিসের নামে এই গাড়ির রেজিস্ট্রেশন? দেখুন ডাক্তার সাহেব, সরকারি তথ্য ঢালাওভাবে প্রচার করা অনুচিত। আপনি দয়া করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে জেনে নেবেন বাকিটা। ভদ্রলোক একটু হলেও তো তথ্য দিয়েছেন, ওনার সাথে বাড়াবাড়ি করে কী লাভ? তাকে ধন্যবাদ দিয়ে হ্যান্ডশেক করে বেরিয়ে যায় সানান। গাড়ি নিয়ে শাঁ শাঁ করে এবার ফিরতে হবে বাড়ির পথে। গাড়ির স্টিয়ারিং ধরে ছেলেটি ভাবছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তো অনেক সংস্থার লোক নিয়ে গঠিত একটি ডিপার্টমেন্ট, তবে পুলিশের লোকই ওখানে বেশি। শৈশবে আমার যে চাচা জোয়ারে ভেসে গিয়েছেন, তার বেঁচে থাকার তেমন কোনো সম্ভাবনাই নেই। অতটুকু ছোট বয়সে ভেসে গিয়েছেন। দাদা নাকি রাত দিন এক করে কত শত উপায় খোঁজ করেছে। বেঁচে থাকলে তো সশরীরে ফিরেই আসতেন। যদি বিধির ইশারায় বেঁচেও থাকেন, তবে এখন র্যাব ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা কে জানে। কিন্তু শেহেরের বাবা তো পুলিশেই চাকরি করতেন, সেখান থেকে র্যাবে অন্তর্ভুক্তি বেশ সহজ। এই অচেনা আগন্তুক কি তাহলে আমার মেজো চাচা নিজেই? কিন্তু ওনার চেহারা এমনভাবে বদলে গেল কেন? পরিচয়টাই বা লুকিয়ে রেখেছেন কেন? এত বছর ছিলেন কোথায়? সরকারি চাকরিতেই বা ফিরে এলেন কিভাবে? শত শত প্রশ্ন এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে ছেলেটির অনুসন্ধিত সুহৃদয়ে। এ যেন এক সীমাহীন দুর্ভেদ্য রহস্য প্রাচীর। এ রহস্য প্রাচীর ভেদ যে করতেই হবে। সানানরা যৌবনে পদার্পণের আগেই পাড়ি জমায় সুদূর বিলেতে। বাংলাদেশের সরকারি চাকরি সংক্রান্ত আইন কানুন সম্পর্কে তেমন কেন ধারণাই নেই। বাবা ডাক্তার আনকালিব এদেশে বিসিএস অফিসার ছিলেন। সরকারি চাকরি ঠেকেই তো লন্ডনে পাড়ি জমিয়েছেন। এদেশীয় চাকরির নিয়ম কানুন নিশ্চয়ই কিছু জানেন। এমন দোদুল্যমান ভাবনায় দুলে ছেলেটি ঝটপট ফোন দেয় বাবাকে। বাবা তো ব্যস্ত স্থানীয়দেরকে সযত্নে চিকিৎসা সেবা প্রদানে। তবুও পুত্রের পরপর দুবার ফোন পেয়ে রিসিভ করলেন ডাক্তার আন্দালিব। হ্যালো শব্দটি কর্ণে প্রবেশ করতেই ছেলেটি বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা আব্বু, অনাকাঙ্ক্ষিতভাবে সরকারি চাকরি চলে গেলে কি আবার ফিরে পাওয়া যায়? হ্যাঁ, যৌক্তিক কারণ থাকলে অবশ্যই চাকরি ফিরে পাওয়া যায়। দেখছিস না, কত বিচিত্র কারণে কত অফিসারের চাকরি চলে যায়। তদন্ত রিপোর্ট পজিটিভ হলে ঠিকই চাকরি ফেরত পায়। সত্যি? এমনও তো ঘটেছে যে বিসিএস বাতিল হয়েছে, কয়েক বছর পরে আবার সে বিসিএস পরীক্ষাকে যথার্থ ঘোষণা করা হয়েছে। আবার কেউ কেউ নিয়োগ পরীক্ষার রেজাল্ট থেকে বাদ পড়েছে। কয়েক বছর পরে জানা যায় সে ব্যক্তি মেরিট লিস্টে টপ লেভেলে ছিলেন, তাকে আবার সসম্মানে চাকরিতে নিয়োগ দেয়া হয়। চাকরি থেকে বরখাস্ত হলেও পরবর্তীতে চাকরি ফিরে পাবার ঘটনা অহরহ ঘটছে। হ্যাঁ, নিউজে তো এমনটা কয়েকবারই দেখেছি। আচ্ছা, এই অবেলায় এমন প্রশ্ন কেন করছিস? না মানে এদেশের সরকারি চাকরি সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই তো, তাই জানতে চাইলাম আর কি। ওহ আচ্ছা। 5 বছর আগেই মেজো চাচা মারা গিয়েছেন। এখন সব হিসেব মিলিয়ে ওই অদ্ভুত চেহারার আগন্তুককেই মেজো চাচার মতো মনে হচ্ছে। কিন্তু তার চেহারা ভিন্ন, অনেকটাই আলাদা। মৃত মানুষ অন্য চেহারায় জীবিত ফিরে এসেছে, এমনটা কি সরকার বিশ্বাস করবে? চাকরিও ফেরত দেবে? এভাবে ফিরে আসা, চাকরি ফিরে পাওয়া, এসব কি আদৌ সম্ভব? নিজের অজান্নেই এমন শত শত প্রশ্নবাণে জর্জরিত হলো ছেলেটি। কৌতূহলী কণ্ঠে শুধালো, আচ্ছা আব্বু, মনে করো একজন সরকারি চাকরিজীবী মারা গেছেন, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। কয়েক বছর পরে দেখা গেল লোকটি জীবিত আছেন। তাহলে কি উনি ফিরে এলে সরকারি চাকরিতে পুনর্বহাল হবেন? যদি তার চাকরি করার মতো সক্ষমতা থাকে তবে অবশ্যই চাকরিতে পুনর্বহাল হবেন। বাংলাদেশে গুরুতর অপরাধ না করলে সরকারি চাকরি থেকে সাধারণত বঞ্চিত করা হয় না। তাই? সবচেয়ে অবাক ব্যাপারটা কি জানো? কি আব্বু? পুলিশ ডিপার্টমেন্টে চাকরি চলে গেলে অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ে দ্রুত চাকরি ফেরত পাওয়া যায়। তাই নাকি? কারণ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় পুলিশেরই ভূমিকা সবচেয়ে বেশি। সরকার বিনা কারণে পুলিশকে বসিয়ে রাখতে চায় না, তাই চাকরি ফেরত পাবার যোগ্য হলে দ্রুত চাকরি ফেরত দিয়ে দেয়। ধরো একজন চাকরিজীবী নিখোঁজ হয়েছেন, কিন্তু তাকে মৃত ভেবে পরিবার এককালীন টাকা, পেনশন সব তুলে নিয়েছে। তারপরেও কি উনি ফিরে এলে সরকার চাকরি ফেরত দেবে? টাকা পয়সা লেনদেন হিসেব করেই সরকার তাকে চাকরি ফেরত দেবে। ব্যক্তি যদি সক্ষমভাবে বেঁচে ফিরে, যদি তার চাকরির বয়স থাকে, তবে সরকার কখনোই তাকে বঞ্চিত করবে না। ও আচ্ছা। পিতার কথা শুনে ক্ষণিকেই চমকে গিয়ে সানান প্রশ্ন করল,
পেশেন্টের ভিড় থাকায় বাবা ডাক্তার আন্দালিব আর কথা বাড়াননি। অবসরে এসব নিয়ে আলোচনার কথা বলে ফোন কেটে দিয়েছেন। সরকারি চাকরির নিয়মকানুন শুনে সানানের কেন যেন মনে হচ্ছে আগন্তুক সত্যিই ওর মেজো চাচা। আরমান আহমেদ ক্যাডেট কলেজ থেকে পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। ভার্সিটির গণ্ডি পেরিয়ে বিসিএস দিয়ে জয়েন করেন পুলিশ ডিপার্টমেন্টে। তুখোর মেধাবী অফিসার ছিলেন। শেহেরের জন্মের পরে স্ত্রীর মৃত্যুতে সংসারহারা হন তিনি। বলতে গেলে চাকরি জীবনের সংসারই ছিল না, দুনিয়াবি দুর্নীতির ধান্দাও কম ছিল। বেশ সুনাম ছিল ডিপার্টমেন্টে। আজ সানানের বারবারই মনে হচ্ছে মেজো চাচার মতো চৌকস অফিসার বেঁচে ফিরে এলে সরকার সহজেই চাকরি ফেরত দেবে। ছেলেটি ভাবছে আগামীকালই যেতে হবে পুলিশ অথবা র্যাব হেডকোয়ার্টারে। সেখানেই জানা যাবে আরমান আহমেদের যাবতীয় তথ্য। সত্যিই তিনি জীবিত ফিরে এসেছেন কিনা। মারা যাওয়ার পরে কখনো তো মিডিয়ার সামনেও দেখিনি চাচাকে। আর বেঁচে থাকলে আমাদের সাথে লোকচুরি খেলছেন কেন? আসলে নিয়তির নিদারুণ খেলা বোঝা বড় দায়। কি থেকে যে কি হয়ে যায়, বিধির বিচারও বড্ড বিচিত্র। এইসব বিরোহী ভাবনার ঘোরে হারিয়ে সানান ধীরে ধীরে ফিরছে বাড়ির পথে। আজ বড় চাচি যখন ভিক্ষার কথা বলে খোটা দেয়, তখন চরমভাবে অপমানিত হয় শেহের। সবই তো ছিল বাবার, বহু টাকা পয়সাও রেখে গিয়েছেন মৃত্যুকালে। ছোট চাচা চাচি সব ভোগ বিলাসে ব্যয় করেছে। বাবার ভাগের ভূ সম্পত্তিরও কমতি নেই বাড়িতে। এসবের সব কিছুই এখনও তাদের ভোগ দখলে। নিরুপায় হয়ে বিগত ১.৫-২ বছর ধরে বিলেতি সাহায্য নিয়ে বাঁচতে হচ্ছে শেহেরকে। মেয়েটি নিজে কখনো বিলেকে ফোন করে সাহায্য চায়নি। ছোট চাচা ওর সব অর্থ সম্পদ আত্মসাৎ করেছে। কখনো কিছুর প্রয়োজন হলে ছোট চাচাই ওর সেই প্রয়োজনের কথা জানায় মেয়েটি। আর ছোট চাচাটাও না নির্লজ্জার মতো লন্ডনে ফোন করে জানাতো শেহেরের আজকে এটা লাগবে, কালকে ওটা লাগবে, এত খরচ সে বহন করতে পারে না। এভাবেই বিভিন্ন খবর পাঠিয়ে বিলেত থেকে সাহায্য আদায় করে আনত। শেহের তো কখনো বলেনি সাহায্য চেয়ে আনতে। সবই তো ধুরন্ধর সাদেক চাচার কাজ। এসবের কারণে জীবন অতিষ্ঠ মেয়েটির। মাঝে মাঝেই ইচ্ছে করে বাড়ি থেকে বের হয়ে যেতে। শুধু যেতে পারে না অসুস্থ দাদির কথা ভেবে। নাতনি বের হয়ে গেলে কখন যেন নিঃশ্বাসটুকুই ফুরিয়ে যায় বৃদ্ধার। শেহের বিষণ্ণ মনে চুপি চুপি ভাবছে, ছোট চাচা চাচির কারণেই আজ আমি ফকিন্নির ঝি, রক্তচোষা এসব গালি শুনেছি। বিলেতি সাহায্যের টাকায় রক্তমাংস হয়েছে এমনটা শোনার চেয়ে মরে যাওয়াও ভালো ছিল। ডাক্তার সানানের জন্য বিনা দোষে কতটা অপমানিত হলাম। আমার বাবাও তো বিসিএস অফিসার ছিলেন, বড় চাচা ডাক্তার আন্দালিবও বিসিএস অফিসার। যখন জীবিত ছিলেন তখন বাবার অনেক ক্ষমতা ছিল। বড় চাচার চেয়েও মানুষ বাবাকেই বেশি ক্ষমতাধর মনে করত। সেই সব দিনে আমায় কত ভালোবাসত সবাই। আজ মনে হয় সবই ছিল ছলনা, স্বার্থের খেলা, কুহকি বাহানা। এক নিদারুণ নিয়তি আজ আমায় এহেন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। আশার আলো দেখছি না কোনো দিকে। জানি না সামনে আরও কত দূর লাঞ্ছনা, বঞ্চনা আর প্রবঞ্চনা আছে। ডাক্তার সানানকে ভোলাতে বিয়ের আগে একই বিছানায় শুয়েছি। এমনটা শোনার পরে বড় চাচি আর কোনোদিনও মেনে নেবেন না আমায়। এলাকার লোকজনও এসব জানলে কি বলবে? ডাক্তারকেও নাকি আবার বিয়ে করাবে। কারণ হিসাবে হয়তো সবার কাছে এটাই বলবে যে আমি নষ্টা, দুশ্চরিত্রা। তখন চাচি ফুপির মতো করে আমাকেই দোষী করবে সবাই। চোরকে সাক্ষী করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছে ওরা হয়তো আজই দুর্নাম রটাবে। বলে দেবে বিয়ের আগে ডাক্তার সানানের বিছানায় যাওয়ার কথা। তারপরে কিভাবে মুখ দেখাবো আমি? পরিচিত অপরিচিত কেউই হয়তো আমার কথা বিশ্বাস করবে না। দুশ্চরিত্রা বলে উঠতে বসতে ধিক্কার দেবে আমায়। হয়তো ঘর থেকে বেরোই হতে পারবো না লজ্জায়। কি প্রয়োজন এ সীমাহীন যন্ত্রণার জীবন রাখার? এসব দুঃখ পাবার আগে মরে যাওয়াই তো বেশি ভালো। চরিত্রের কলঙ্ক সবচেয়ে বড় কলঙ্ক, জঘন্য অপবাদ। এসব অপবাদ নিয়ে কি করে বেঁচে থাকবো আমি? ইট পাথরের পথ ধরে বাড়ি ফেরার প্রহর গুনছে সানান। এখনও কাউকে জানায়নি সেই আগন্তুকের চাকরির বিষয়টি। আগন্তুকের পরিচয় খুঁজতেই যে শহরে এসেছে সেটাও বলেনি শেহেরকে। এখন সব কিছু একটু গোপনেই রাখতে চায় ছেলেটি। আগন্তুক যদি সত্যি সত্যি মেজো চাচা হন, তাহলে সবাইকে একসাথে বিশাল সারপ্রাইজ দিয়ে দেবে। হয়তো তার জীবনেও অনেক অজানা কাহিনী লুকিয়ে আছে। এখনই সবাইকে তার কথা বলতে গেলে সমস্যা হতে পারে অনেকভাবে। তাই বিষয়টি এখন চেপে যেতে চাচ্ছে সানান।
এসব লুকোচুরি ভাবনার মাঝে গাড়ি ছুটে চলছে সম্মুখে। আচানক মুঠোফোন বেজে ওঠে ছেলেটির। ফুপাতো বোন মেহেক কল দিয়েছে অসময়ে। ড্রাইভিংয়ে থাকায় ছেলেটি ইগনোর করল প্রথমে। পরপর ৩ বার রিং করায় চিন্তিত ভঙ্গিতে রিসিভ করে নিল শেষবার। কিন্তু কথা না বলে মেহেক কাঁদছে আর হাঁসফাঁস পড়ছে। পাশ থেকে দাদি মেহেরুন্নেসারও বিলাপ শোনা যাচ্ছে। সানান উৎকণ্ঠার সাথে শোধায়, বাড়িতে কি হয়েছে রে মেহেক? বেয়াক্কেল মেয়েটি তৎক্ষণাৎ জবাব দেয়, আপনার বউ গলায় দড়ি দিছে। মেহেকের কথা শ্রবণ মাত্রই মুঠোফোন পড়ে গেল সানানের অসার অবসন্ন প্রায় হাত থেকে। শুধু হাত নয়, সমস্ত শরীরই যেন অসার অচেতন হল প্রাণপ্রিয়ার প্রয়াণ সমাচারে। ব্যালেন্স হারিয়ে গাড়ি গিয়ে আঘাত করে রাস্তার পার্শ্ববর্তী একটি বট গাছে। কোনো মতে হার্ড ব্রেক করে গাড়ির স্টিয়ারিংয়ের উপরেই শির এলিয়ে দেয় সানান। বুক ফেটে যাচ্ছে বিরহ ব্যথার বাধাহীন আঘাতে। কেন আমাকেই প্রিয়াহারা হতে হলো প্রণয়লগ্ন আগমনের পূর্বে? কেন একাই ভুবনহারা হতে হলো নিঃসঙ্গ এতিম মেয়েদিকে? এদিকে মেহেককে একটি চড় দিয়ে সায়ন তৎক্ষণাৎ ফোন দেয় সানানকে। প্রিয়াহারা ব্যথার ভারে ভারাক্রান্ত ছেলেটি তো ঝিমিয়ে আছে পথের ধারে। প্রাণ পাখিটি ছটপট করে যেন বেরিয়ে আসতে চায় এ অশুভক্ষণে। মুঠোফোনের রিংয়ে কোনো মনোযোগই নেই ছেলেটির। হৃদয়জ ব্যথাগুলো যেন অবাধ্য অশ্রু হয়ে নয়ন বেয়ে ঝরছে নিরন্তর। কয়েকবার রিং করেও ভাইকে রিচ করতে ব্যর্থ হয়ে টেক্সট পাঠালো সায়ন। পরপর 4টে টেক্সট এলো মিনিট দুয়েকের মাঝেই। সানান অবসন্ন প্রায় হাতে ফোন তুলে নেয়। ইচ্ছে না হলেও টেক্সট সিন করা উচিত। টেক্সটে ক্লিক করতেই নয়নে ভেসে ওঠে লেখাগুলো। হাফ টিকেট মেহেক কথায় ভুল করছে। কিছু হয়নি। টেনশন করিস না। শেহের ঠিক আছে। ছেলেটির সাথে সাথে কল ব্যাক করে সায়নকে। ওপাশ থেকে হ্যালো বলতেই শঙ্কিত কণ্ঠে শোধায়, কি হয়েছে শেহেরের? একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এখন ঠিক আছে। ও নাকি গলায় দড়ি দিয়েছে? এখন কেমন আছে? সব ঠিক আছে। গলায় দড়ি দিয়েছিল কেন? বড় ফুপির কাছ থেকে আম্মু শুনেছে শেহের বিয়ের আগে তোর সাথে বিছানায় গেছে। বড় ফুপি চোরের নিকট থেকে শুনে এসে আম্মুকে জানালো এসব। আমি এসব জিজ্ঞেস করেছি তোকে? আমি জানতে চেয়েছি আরিয়ানা শেহের গলায় দড়ি দিয়েছে কেন? তীব্র আওয়াজে ক্ষোভের ঝংকার তুলে কণ্ঠে, না মানে নোষ্টা দুশ্চরিত্রা বলে আম্মু অপমান করেছে ওকে। তাছাড়া বড় ফুপি আর আম্মু দুজনেই মেরেছে। দে আম্মুর কাছে ফোনটা দে। আবারও আওয়াজ এলো বজ্রমাতের মতো শব্দে। কেন? দে ফোন দে আম্মুকে, জিজ্ঞেস করব কোন হিসাবে আম্মু মারল ওকে। তুই আগে বাড়িতে আয়, তারপর কথা বলিস। এক বাটপার বাড়িতে এসে চোরের কথা বলল, আর আম্মু ওর ওপরে চড়াও হলো। আশ্চর্য। কি বলবো বল? রাখ ফোন রাখ। ভীষণ ক্ষোভে ফোন কেকে সানান স্মরণ করে হুজুর দাদাকে। হুজুর দাদা রিসিভ করতেই অনুরোধের সুরে বলল, দাদা আপনি একটু বাড়িতে আসেন তো। কেন ভাই? আমাদের বাড়িতে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? আপনি এসে সেদিন রাতের সমস্ত ঘটনা বলবেন সবাইকে। আম্মু চোরের কথা বিশ্বাস করে শেহেরের ওপর চড়াও হয়েছে। মেয়েটা তো গলায় দড়ি দিয়ে বসেছিল, কোনোভাবে বাঁচিয়ে রেখেছে ওরা। কি কও এইসব? আমি এখনই রওনা দিমু। আবার গাড়ি স্টার্ট করে সানান যাত্রা করে বাড়ির পথে। একরাশ ক্ষোভ আর অভিমান বাসা বেঁধেছে তার বিরাগী বুকে। আজ বড়ইয়ের আচার নিয়ে এসে মেহেককে দরজা খোলার অনুরোধ করে, কিন্তু মেয়েটি দরজা তো খুলেইনি, ডাকেও সাড়া দেয়নি। উল্টো ভেতর থেকে অদ্ভুত এক আওয়াজ বের হয়ে আসে। চিন্তিত ভঙ্গিতে মেহেক দৌড়ে চলে যায় বাইরে। শেহেরের কক্ষটি ভীষণ পরিচিত মেয়েটির। কক্ষের কাঠের বাতায়নে থাকা সূক্ষ্ম ছিদ্র দিয়ে উঁকি দেয় ভেতরে। তখনই মেয়েটিকে ফ্যানের সাথে ঝুলতে দেখতে পায়। সকাল থেকেই অনেক পেশেন্টের ভিড় ডাক্তার আন্দালিবের বাড়ির উঠোনে। মেহেক সবার মাঝেই গিয়েই চিৎকার করে শেহেরের ঘটনাটি জানিয়ে দেয়। খানিক আগেই বাড়ি ফিরে এসে ক্লান্ত শামস বসেছিল উঠোনের কোণে। দুর্ঘটনার কথা শুনে ছেলেটি দৌড়ে আসে ঘরে। এসেই সজোরে লাথি মেরে বহু পুরনো দরজাটি ভেঙে ফেলে। ডাক্তার আন্দালিব, সায়ন সহ উঠোনের সবাই এতক্ষণে ছুটে এসেছে হন্তদন্ত হয়ে। শামসকে দরজা ভাঙতে দেখে বাড়ির কাজের ছেলে মনটা বটি নিয়ে এগিয়ে আসে। উন্মুক্ত দরজা দিয়ে দৌড়ে গিয়ে ডাক্তার আন্দালিব পা উঁচিয়ে ধরে শেহেরের। শামস বটি দিয়ে ফাঁসের ওড়না কেটে দেয় দ্রুত হাতে। মেহেক দৌড়ে গিয়ে গলা থেকে ওড়না টেনে খুলে দেয়। ডাক্তার আন্দালিব কাছে এসে কষিয়ে একটি চড় দিয়ে শোধায়, আমাদেরকে রেখে কেন মরতে গিয়েছিস শেহের?
দাদির কান্নার আওয়াজ শুনতে পেয়ে প্রশ্নের জবাব না দিয়েই মেয়েটি দৌড়ে আসে দাদির কক্ষে। ঠিক ওই সময়েই মেহেক ফোন দেয় সানানকে। কথা পুরোপুরি না শুনেই তো ছেলেটি ফোন ছেড়ে দিয়েছিল অবসন্নপ্রায় হাতে। এদিকে শেহেরের পিছু পিছু সবাই এসে জড়ো হয় দাদির কক্ষে। লোকজনের কানাঘুষা চলতে থাকে চরমভাবে। সবার মাঝেই ডাক্তার আন্দালিব কৌতূহলী কণ্ঠে আবারও প্রশ্ন করে, কেন এমন করলি মা? তোর সাথে কে কি করেছে? শেয়াল রানী রাহেলা আজ প্রকাশ্যে কিছুই করেনি। ক্যান্সার আক্রান্ত মেয়ের ভাবনায় বিষণ্ণ হয়ে আছেন। ওনাকে ঝামেলায় ফেলতে চায়নি শেহের। রাহেলাকে বাদ দিয়েই বড় চাচি আর বড় ফুপির সব কথা বলে দেয় চাচাকে। সব শুনে ডাক্তার আন্দালিব সিরিয়াল মেনটেন করে চড় মারে স্ত্রী এবং বোনের গালে। আলেয়ার গালে চড় দিতেই দাঁত ছুটে পড়ে গেল চোয়াল থেকে। ভীষণ ব্যথায় কাতর বেচারি। অসহায় ভঙ্গিতে গাল চেপে কাঁদতে শুরু করল ফুপিয়ে। মায়া আহমেদ সবার মাঝেই চেঁচিয়ে বলেছেন, ও একটা নষ্টা মেয়ে, আমার ছেলের অসুস্থতার সুযোগে বিছানায় গিয়ে ফাঁদে ফেলে বিয়ে বসছে। ওর ডিভোর্স আমি করিয়েই ছাড়ব। শেহেরের ডিভোর্স করাবে শুনে মেহেরুন্নেসা ক্ষুব্ধ কণ্ঠে হুঁশিয়ার করে দিল পুত্রকে, শোন আন্দালিব, শেহের মোটেও নষ্টা মাইয়া না। মিথ্যা বদনাম দিয়া মায়া যদি শেহেরকে মাইনা না নেয়, তাইলে আমিও আইজ থেকে অরে মাইনা নিমু না। শুধু মায়ারেই না, যদি ডিভোর্স করাস তাইলে তোর ফ্যামিলির সাথে আমার আর কোনো সম্পর্কই থাকব না। মায়ের কথা হৃদয় আঁচড় কাটে ডাক্তারের। অদৃশ্য দুঃখে দুঃখ ভারাক্রান্ত হলেন ভদ্রলোক। ভীষণ আফসোসের সুরে বউকে বলল, 11টা বছর তোমাকে আমি লন্ডনে রেখেছি। আধুনিক সোসাইটিতে থেকেও স্বভাব থেকে কানাকানির অভ্যাসটা তোমার গেল না। সত্য মিথ্যার খোঁজ না নিয়েই গুজবে লাফিয়ে পড়ো এখনো। আসলে বাঙালি আসমানে গেলেও বাঙালি, কবরে গেলেও বাঙালিই থেকে যায়। ডাক্তার আন্দালিব এই অসময়ে আর রোগী না দেখার সিদ্ধান্ত নিলেন। নিজের পরিবার সামলাতেই ব্যস্ত ভদ্রলোক রোগীদেরকে বাড়ি ফিরে যাবার অনুরোধ করলেন। বিকেল থেকে আদার ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার ঘোষণাও দিয়েছেন। এরই মাঝে হতাশ বদনে হুজুর দাদা চলে আসেন বাড়িতে। সানানও ফিরে এসেছে একই সাথে। ছেলেটির মাথায় ব্যতিক্রমী প্ল্যান। স্ত্রীকে সতী সুচরিত্রা প্রমাণ করতে চায় জনসম্মুখে। চিকিৎসা গ্রহণ করতে আসা লোকজন ইতোমধ্যে জেনে গিয়েছে এক বিছানায় থাকার সে রাতের ঘটনা। এরা শেহেরকে সন্দেহ করতে পারে গোপনে, দুশ্চরিত্রা বলে গালি দিতে পারে কারণে অকারণে। এসব ভেবে বাড়ি থেকে একজন লোককেও ফিরে না যাবার অনুরোধ করে ছেলেটি। লোকজন থমকে দাঁড়ায় এহেন অদ্ভুত অনুনয়ে। সানান বিনীত কণ্ঠে হুজুরকে অনুরোধ করল সবাইকে সে রাতের কাহিনী শোনাতে। হুজুর আর মেহেরুন্নেসা একটু একটু করে সব কাহিনী জানায় উপস্থিত লোকজনকে। এলাকার লোকজনের সহজেই বিশ্বাসপ্রবণ হল সে রাতের সাক্ষী দুজন বয়োবৃদ্ধের কথা। সত্য জেনে আলেয়া আর মায়া আহমেদকে গালি দিতে দিতে বেরিয়ে যায় সবাই। সবাই ফিরে গেলে সানান এগিয়ে এসে ক্ষুব্ধ স্বরে মাকে বলল, আম্মু, তুমি অন্যের কথায় আমাকে অবিশ্বাস করেছ। শেহেরের সাথে আমাকেও তো নষ্ট ভেবেছ। তাহলে তো আমারই বিচার করা উচিত ছিল আগে। নিজের ছেলের বিচার না করে অন্যের মেয়েকে মারতে গিয়েছ। ছি ছি ছি। মায়া আহমেদ যেন অসহ্য যন্ত্রণা ভোগ করছেন আজ। সবাই ধিক্কার দিচ্ছে তাকে। মাকে নিরুত্তর দেখে সানান গম্ভীর কণ্ঠে জানিয়ে দিল, দেখো আম্মু, তোমার যদি এ বিয়ে মানতে কষ্ট হয় তাহলে তুমি মেনে নিও না। তবে আমি কিন্তু মেনে নিয়েছি। তোমার ইচ্ছার কথা ভেবে আমি আমার নিজের জীবন নষ্ট করব না। তোমার অপছন্দের জন্য শেহেরকে আমি কষ্ট দিতে পারি না। আমার অলরেডি পছন্দ হয়ে গেছে ওকে। মায়া আহমেদ অবনত শিরে নিজ কক্ষে ফিরে যায়। বড় ফুপু আলেয়া প্রস্থান করতে চেয়েছিল তরতারি করে। গম্ভীর কণ্ঠে পেছন থেকে ডাক দিল সানান, দাঁড়ান, আপনি এসেছেন তাহলে এখানে কুটনামি করতে, তাই না? জবাব নেই আলেয়ার কণ্ঠে। ভীষণ নীরব তিনি ভ্রাতুষ্পুত্রের মুখোমুখি দাঁড়িয়ে। সানান নিজেই আবার বলল, আপনি তো নিজের সব সম্পত্তি বিক্রি করে নিয়েছেন। এখন আর সেভাবে উত্তরাধিকারও নন আমাদের বাড়িতে। আর আত্মীয়তা, আজ যা দেখালেন আপনি, আপনার মতো কোনো আত্মীয়ের ছায়াও দেখতে চাই না আর। ভালো না হতে পাইলে এ বাড়িতে আর ভুল করেও আসবেন না আপনি। আলেয়া জবাব না দিয়েই ফিরে যাচ্ছিল বাড়ির তোরণের দিকে। শামস দৌড়ে এসে উৎকণ্ঠিত কণ্ঠে ডাক দিল, বড় ফুপি। আলিয়া পেছন ফিরে তাকাতেই সেই দাঁতটি এগিয়ে দিয়ে বলল, তোমার দাঁতটাও নিয়ে যাও ফুপি। বলা তো যায় না আবার কখন কাকে কামড় দিয়ে বসে। সবাই যখন যার যার গন্তব্যে, তখন সানান এসে দাঁড়ায় বোমের পাশে। চেহারায় সিন্ধুসম গাম্ভীর্য। শেহের শির উঁচিয়ে তাকাতেই ঠাস ঠাস করে দুটো চড় দিল মেয়েটির ফর্সা গালে। বেচারি আজ সকাল থেকেই মার খেয়ে যাচ্ছে। সে হিসেব কি বরমশাই রেখেছে? বরমশাই তো কণ্ঠে ঝংকার তুলে বলে দিল, তুই মরে যাবি, আমায় বলিসনি কেন আগে? না বলেই পালিয়ে যেতে চেয়েছিস কেন রে? শেহের ফুপিয়ে কেঁদে উঠে হু হু করে। বৃষ্টির ম্যায় ঝরছে সে অবাধ্য আখি জল।
সানানের হৃদয় শীতল হয় বউয়ের গড়ানো আখিজল দর্শনে। মৌন বদনে শীতল কণ্ঠে ধীরে ধীরে বলল, যদি স্বেচ্ছায় পরপারে যেতে হয় তবে দুজন একসাথেই যাব। আজ মার খেয়েও শেহের কাঁদছে স্বামীর প্রেমময় কথা শুনে। আজ কান্নারাও যেন এসেছে বাধাহীন জলধারা হয়ে। মেয়েটির কান্নার মাঝেই হুজুর দাদা এসে ডাকে সানানকে। বউয়ের বদনে একবার চেয়ে ছেলেটি চলে যায় মুরব্বির সাথে। একটু আড়ালে নিয়ে হুজুর কৌতূহলী কণ্ঠে শুধায়, বাসর এখনো হয় নাই তোমাদের? সানান জবাব দেয় হতাশ কণ্ঠে, না হুজুর। কেন? আমাদের বিয়েটা যে কে দিয়েছে, কেন দিয়েছে, সেই সব রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিলাম। এর মধ্যে আরেক রহস্যময় মানব এসে হাজির হলো সামনে। এত সব রহস্যের বেড়াজালে আটকে বাসরের চিন্তা করতে পারিনি। তাছাড়া মেয়েটারও হয়তো বধূ বেশে বরকে কাছে পাবার প্রত্যাশা আছে, সাজানো বাসরে নিজেকে হারাবার বাসনা আছে। সেসবের আয়োজনও তো করতে পারিনি এখনো। শোনো মিয়া, বিয়ার পরে তাড়াতাড়ি বউয়ের সাথে সম্পর্ক কইরা ফালাইতে হয়, নয়তো শয়তান ঢোকে সম্পর্কের মাঝে, বুঝছো? শয়তান ঢোকে। আজকাই তো শয়তান চইলা আসছিল প্রায়, তোমার কাছ থেকে বউটা কায়রা নিয়ে যাইতে পারত। আমি কিছু ভাবতে পারছি না দাদা, বিশাল এক রহস্যের প্রাচীরে আটকে রয়েছি। এ রহস্যভেদ হলে সব কিছু করে ফেলবো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। তাছাড়া সায়ন মেহেকের বিয়ের আয়োজন হবে শীঘ্রই। আব্বু একই সাথে আমাদের জন্য আয়োজন করতে চায়। আয়োজনের শেষেই কাছাকাছি হলে ভালো হবে। এত সব চিন্তা করলে বাসরে দেরি হইয়া যাইব। এর মধ্যে কোথা থেকে যেন শাম শেষে হাজির হয় এখানে। বেয়ারা ছেলেটি শুনতে পায় বাসরের কথা, আর চোখে চেয়ে দুষ্ট স্বরে বলল, হে বাসরের হুজুর, ভাইয়া একটা ইঞ্জেকশন দিয়ে দাও তো হুজুরটাকে। যা বেয়াদব, বড় মানুষের মধ্যে যখন তখন ঢুকে পড়িস কেন? বাড়ির বিষণ্ণতা কাটিয়ে মধ্যাহ্ন ফিরতে চায় মধুময় হয়ে। সবাই ব্যস্ত আজকের বৈরী পরিস্থিতির সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিতে। সায়ন ছেলেটি গোসল সেরে বের হচ্ছিল ওয়াশরুম থেকে। মেহেক সামনে এসে অভিমানী সুরে শুধায়, আমাকে থাপ্পড় মেরেছ কেন তখন? তুই যেভাবে গলায় দড়ির সংবাদ দিয়েছিস, সানান রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারত। তুই কোনো কিছু বোঝোস না, হাফ টিকেট একটা। আমি হাফ টিকেট হলে তুমি একটা ফ্রি টিকেট। মানে? হাফ টিকেটের কিছুটা হলেও দাম থাকে, আর ফ্রি টিকেটের কোনো দামই থাকে না। যা বেয়াদব। সায়ন হো হো শব্দে হেসে জবাব দেয়, মধ্যাহ্নভোজের খানিক পর থেকেই পেশেন্টের ঢল নামতে থাকে বাড়িতে। এমনিতেই বিকেলে রোগী দেখার কথা ছিল, সকালের অবশিষ্ট রোগীরাও সঙ্গী হয়েছে এদের। সব মিলিয়ে অনেক রোগীর উপস্থিতি বাড়িতে। সুচিকিৎসকের ফ্রি ট্রিটমেন্ট বলে কথা। সায়নকে নিয়ে এত রোগীর সেবা দিতে হিমশিম খেতে হবে ডাক্তার আন্দালিবকে। তাই সানানকেও আদেশ দিয়েছেন আজ সেবা প্রদান করতে। পিতা পুত্র তিনজন তিনটে টেবিলে একটু দূরে দূরে অবস্থান নিয়েছেন উঠোনে। ভীষণ মনোযোগী হয়ে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছেন স্থানীয় গরিব দুস্থ লোকজনকে। একটু ফুরসত নেবারও অবকাশ নেই যেন। শেহের নিজ কক্ষে বসে চুপি চুপি ভাবছে, আমার জামাই তো আমায় মেনেই নিয়েছে, ভালো মন্দ যে যা বলে বলুক, অন্যদের কথায় কি আসে যায়, আমি সুনিপুণভাবে সংসারী করব। সমস্যা হচ্ছে জামাই বেচারা বহু বছর বিলেতে ছিল, ভেতরে ভেতরে স্বভাব চরিত্র কেমন সেটা কে জানে। যদিও অধিকাংশ পুরুষই বাইরে থেকে খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরে লম্পট চরিত্রহীন। তাই বড়মশাইয়ের চরিত্রটাকে একটু পরীক্ষা করে দেখা উচিত। উঠোনে পিতা পুত্র মিলে যখন পেশেন্ট দেখতে ব্যস্ত, অন্দরমহলের নারীরা প্রায় সবাই তখন নিদ্রায়। এই সুযোগে দাদির একটি বহু পুরনো বোলতা খুঁজে বের করে নেয় শেহের। কালো বোরকাটির মুখ আটকানো, চোখের ওপরে কয়েক পার্টের কালো পর্দা। দাদিকে বহু বছর পূর্বে দাদা কিনে দিয়েছিলেন এই বোরকা। এটি ভালোভাবে পরিধান করে রান্নাঘরের দরজা দিয়ে হনহনিয়ে বের হয়ে গেল শেহের। ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় পেশেন্টের ভিড়ে। খুব উৎকণ্ঠা তার ভেতরে বাইরে। বিলেতি ডাক্তারের চারিত্রিক সার্টিফিকেট আজ তৈরি করবে নিজ হাতে। মেয়েটি যখন এসব অনুসন্ধিৎসু ভাবনার ঘোরে, তখনই ডাক্তারের মুখোমুখি হবার সিরিয়াল আসে। ছোট্ট ছোট্ট কদমে বেচারি গিয়ে বসে বরের সম্মুখের চেয়ারে। বদন্ত ঢাকা রয়েছে পর্দার আড়ালে। প্রেসক্রাইব করার অভিপ্রায়ে সানান প্রথমেই শুধায়, আপনার নাম কি? আচানক দ্বিধায় পড়ে যায় মেয়েটি। কোনো নাম তো রেডি করে আনেনি। এই মুহূর্তে নাম খুঁজে না পেয়ে বেচারি বলে দিল, জি, আমার নাম মেহেরুন্নেসা। সানান চমকে যায় পরিচিত নাম এবং কণ্ঠ শুনে। শেহের আনমনে ভাবল, হায় হায়, ধরা খেয়ে গেলাম নাকি? গলা মোটা করেই তো কথা বলছি, ধরা পড়ে যাবার তো কথা নয়। এরই মাঝে সানান প্রশ্ন করে, কি সমস্যা আপনার? বুকে ব্যথা।
অ্যাসিডিটির সমস্যা আছে। সেটা কি আমি জানি নাকি? বুকে ব্যথা, আপনি চেক করে দেখবেন কি সমস্যা। দেখুন, আমি মেডিসিনের ডক্টর, চেস্ট স্পেশালিস্ট কিংবা গাইনোকোলজিস্ট নই। আপনার উচিত এই টাইপের কোনো ডাক্তারের কাছে যাওয়া। আপনার কাছে এসেছি, আপনি তো আগে বুকের চিকিৎসা দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি বুকের কিছু টেস্ট দিচ্ছি, রিপোর্ট নিয়ে দেখা করতে আসবেন। কেমন ডাক্তার আপনি? টেস্ট ছাড়া রোগ বোঝেন না? মানুষ তো রোগী দেখলেই রোগ ধরতে পারে। সরি, মেয়ে মানুষ আপনি, মেইলি সমস্যাও হতে পারে আপনার। রিপোর্ট না দেখে ডিসিশন দিতে চাচ্ছি না। কেন? মেয়ে মানুষ হলে তাকে সরাসরি চিকিৎসা দেয়া যাবে না? দেখুন, কথা বাড়াবেন না, অন্য কোনো রোগ থাকলে বলুন। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমার কোমরে ব্যথা। ওহ, কোমরে ব্যথা? কোমর আর কোমর তো একই কথা, কিচ্ছু বোঝে না, অবুঝ ডাক্তার একটা। এবার কোমরটায় হাত দিয়ে ব্যথাটা দেখুন তো আমার। সানানের নয়ন আটকে যায় শেহেরের দোদল্যমান ডান হাতটিতে। বউয়ের হাত চিনতে পেরে ঠোঁট চেপে হেসে প্রশ্ন করে, কি যেন আপনার বুকে সমস্যা, তাই না? হু? আরে, এ সমস্যা নিয়ে পাবলিক প্লেসে চলে এসেছেন কেন? সন্ধ্যার পরে আমার রুমে আসলেই তো হবে। শেহের আনমনে ভাবছে, ধরা পড়ে গেলাম পুরোপুরি, আর থাকাই যাবে না এখানে। এমন ভাবনা ভেবে মেয়েটি জবাব দিল, আজ গেলাম, পরে একদিন আসব। আরে বসেন বসেন, আপনার প্রেসক্রিপশন নিয়ে যান। না না, প্রেসক্রিপশন লাগবে না আমার। অন্তত কোমরের চিকিৎসাটা জেনে যাবেন তো। বলেন বলেন, যেতে যেতেই শুনে যাই। কোমরের চিকিৎসা ভালো করতে হলে এখন থেকে হাজব্যান্ডের সাথে বেড শেয়ার করবেন। আদর সোহাগ পেলে সেরে যাবেন। ধুর পাজি ডাক্তার। আপনিও না বাটপার পেশেন্ট। মায়াবী রোদ হারিয়ে বিকেল এসে গোধূলিতে মিশেছে। খানিক বাদেই সাঁঝ আসবে ঘুমটা পড়া আধারের লাজ নিয়ে। আজ বিকেলে শামস বেরিয়েছে তরির সাথে প্রথমবার সাক্ষাতে। বাইক নিয়ে নদী তীরবর্তী একটি পথের বাঁকে অপেক্ষামান ছেলেটি। সেজে গুজে তরি এসে রিকশা থামালো সে বাঁকে। মেয়েটিকে দেখেই শামস রিকশার নিকট এগিয়ে গিয়ে বলল, কি অবস্থা পরি? আমার নামটা কিন্তু তোরই। পরি ডাকলে কি সমস্যা? ঠিক আছে, ডাকুন, আমিও তাহলে আপনাকে জিন নামে ডাকব। বাহ, খুব সুন্দর একটা নাম দিয়েছেন তো আমায়। সুন্দর। তবে আমি আপনাকে শুধু জিন ডাকব না, আপনাকে ডাকব বদ জিন নামে। হো হো শব্দে হাসির বাঁধ ভাঙল শামসের বদনে। রুমঝুম খুশির রঙিন আলাপচারিতায় ওরা দুজন এগিয়ে আসে নদীর পাড়ের দিকে। এরই মাঝে 4টে বাইক এসে থামে ওদের সামনে। বাইক আরোহীরা দুজনেরই অচেনা। 4টে বাইক এসে থামে শামস আর তরির সামনে। বাইক আরোহীরা দুজনেরই অচেনা। ছেলেগুলো ভ্রু কুশকে শামসের পানে একবার চেয়ে পুনরায় বাইক স্টার্ট করে। দ্রুত গতিতে ফিরে যায় শাঁ শাঁ করে। শামস যেন কিঞ্চিত চিন্তিত হলো আনমনে। খুশি খুশি চিত্তে ডেট করতে এসেছে আজ। এসবকে পাত্তা দেওয়ার একদমই ইচ্ছে নেই এখন। ছেলেটি নদী তীরবর্তী একটি নৌকার পানে এগিয়ে যায়। মাঝির সাথে মৃদুস্বরে আলাপ সেরে অগ্রিম ভাড়া পরিশোধ করে। অতপর মাঝিকে নামিয়ে দিয়ে তরিকে নিয়ে উঠে যায় নৌকায়। মাঝিও ঠায় দাঁড়িয়ে নেই। শামস হয়তো কিছু টাকা বেশি দিয়েছে হতদরিদ্র লোকটিকে। বেচারা নদী তীরের ছোট্ট ঘরটিতে ফিরে যাচ্ছে অধর ছড়ানো তৃপ্তির হাসি নিয়ে। নদীর বুক চিরে বহু তরি পাড়ি দিচ্ছে আজ। ঢেবে ঢেবে দুলছে শ্যাব, একটু একটু করে। কিন্তু শামসের পাশে প্রেয়সীর বেশে থাকা তরি পুরোটাই ভিন্ন। প্রেয়সী রূপে প্রিয়কে প্রেমে হারাবার পুরো আবেদন আছে তার মাঝে। আজ গোলাপি শাড়িতে নিজেকে জড়িয়েছে এ শ্যামা মেয়েটি। খোপায় গেঁথেছে সতেজ গোলাপ ফুল, কানে ঠাসা রয়েছে বাহারি দুল। অধরও আজ ঈষৎ গোলাপ রাঙা। শামসের মনও দুলছে এ মন ভুলানো নয়ন ভুলানো রূপের মোহে। ছেলেটি বার কয়েক মুগ্ধ নয়নে তাকিয়েছে তরির পানে। এক হাতে তার নায়ের বৈঠা, অন্য হাত আলগোছে ডুবিয়েছে নদীর জলে। একটুখানি পানি তুলে প্রেমময় দৃষ্টিতে ছিটিয়ে দিল তরির বদনে। তারপরই দুষ্ট হেসে রহস্যের সুরে বলল, আমি না পাগল হয়ে যাচ্ছি আজ। ভাবছি 4বার বিয়ে করব জীবনে। এই থামান নৌকা, নৌকা থামান, আমি ফিরে যাব তীরে। কেন? ছি ছি, আপনার মতো একটা লম্পটের সাথে ঘুরতে এসেছি আমি। এখন থেকেই 4টা বিয়ে করার নিয়ত। ওহো, কথা শেষ করতে দিবেন তো? আমি না এক নারীকে নিয়ে 4বার বিয়ের আয়োজন করতে চাই। একবার বাংলাদেশে বসে ধুমধাম করে, তারপর লন্ডনে নিয়ে গিয়ে ব্রিটিশ আইনে। আমার বাচ্চা কাচ্চার বিশাল টিম কমপ্লিট হয়ে যাবার পরে রিল্যাক্সে একবার, আর শেষবার বিয়ে করব বুড়ো বয়সে। নাতি নাতনিকে রোমান্টিসিজম দেখাতে চাই। সিদ্ধান্ত নিয়েছি, আপনাকেই বিয়ে করব 4বার। ক্ষোভকে ক্ষীণ করে তরি লাজুক হাসে আনত শিরে। এহেন হাসিমাখা বদন দেখে ছেলেটি আবেগঘন কণ্ঠে বলল, জানেন, সোনালি রোদের স্নিগ্ধ পরশে সকালের শিশির হারিয়ে যায়। আপনিও হারিয়ে যান না আমার ভালোবাসায়?
ভালোবাসা যদি সোনালি রোদের পরশের মতো স্নিগ্ধ হয় তবে সে ভালোবাসার আবেশে হারাতেও নেই কোনো ভয়। আমরা কি কাছাকাছি আসার ওয়াদা দিতে পারি না আজ? কাছাকাছি মানে? আরে এত রেগে যাচ্ছেন কেন পরি? আমি বলতে চেয়েছি হৃদয়ের কাছাকাছি। হৃদয়ের কাছাকাছি এলে অনুভব করতে পারবেন। ভালো কথা জানেন তো আপনি। আপনিও কি কম নাকি? এ গধূলি বেলায় একটা ওয়াদা হতে পারে না? কিসের ওয়াদা? হাত ধরার ওয়াদা, একসাথে পথ চলার ওয়াদা। তরির বদন জুড়ে বিস্তৃত হয় এক লাজনম্র মিষ্টি হাসি। সে হাসির রেশ এসে আলতো করে ছুঁয়ে দেয় শামসের উত্তাল হৃদয়কে। হৃদয়ও দোল খায় নবপ্রণয় শুরুর ধারাহারা প্রেম প্রেম ছন্দে। সে ছন্দে দুলে মেয়েটির বদনপানে চেয়ে জবাব দিল, এ হাসি কি একসাথে পথ চলার নীরব সম্মতি নাকি? হয়তো। ছলছল নদীর জলে সূর্য অস্তমিত প্রায়। বিস্তীর্ণ লালিমায় ঢেকে গেছে খানিক আগের নীল আকাশ। পাখিদের মাঝে চলছে নীড়ে ফেরার প্রাণান্তকর তারা। দূর দূরান্তের নায়ে কুপিও জ্বলছে ধীরে ধীরে। এসব দেখে ঘরে ফেরার তারা শুরু হয় তরির তন্মনা চিত্তে। ক্ষণিকেই শীতল স্বরে অনুরোধ করল শামসকে, সন্ধ্যা হয়ে গেছে তো, চলুন না ফিরে যাই। তো চলুন। মিস বদজিন, আপনি আমায় তুমি করেই বলবেন। ওকে, আর কি কি করতে হবে পরি? আপাতত কিছু না। চলো না বিয়ে করে ফেলি। ধুর, কি যে বলেন। শামস বৈঠা বেয়ে নদী তীরের পানে আসছে। ফাঁকে ফাঁকে ইচ্ছে করেই নৌকা দুলাচ্ছে এলোমেলোভাবে। তরি শঙ্কিত চিত্তে অনুনয়ের সুরে বলল, দেখেন, ইচ্ছে করে এমন করবেন না, নৌকাটা কিন্তু ভীষণ দুলছে। চারদিকে চেয়ে দেখো, নদীর অন্য তরিগুলো কিন্তু আজ স্রোতে দুলছে। ওইগুলো তো আসল তরি, স্রোতে একটু একটু দুলবেই। তুমি আমার জীবন তরি, দোলাও না আমায় প্রণয় স্রোতে। সময় আসুক। গোধূলি বিদায়ের বাঁশি বেজেছে ধরায়। ছলাৎ ছলাৎ ঢেউয়ের স্রোতে দুলছে নদীর বুক। হেলে দুলে সে ঢেউ কেটে নৌকা এলো তীরে। চুপি চুপি সাঁঝও যেন নেমে এসেছে ধরায়। এরই মাঝে শামস তরির পাশে এগিয়ে এসে দাঁড়ায়। দুষ্টু হেসে নৌকা দোলাতে শুরু করে জোরে জোরে। তরিও এপাশ ওপাশ হেল দুলে নদীতে পড়ে যাচ্ছিল প্রায়। শামস টেনে কোলে তুলে নিয়েছে প্রেয়সীকে। অতপর লাফিয়ে তীরে নেমে গেল নৌকা ছেড়ে। মেয়েটি ঈষৎ লাজে আখি পল্লব বন্ধ করে রেখেছে চুপটি করে। বেয়ারা ছেলেটি দুষ্ট স্বরে বলল, এবার কিন্তু সত্যিই তরি ডুবিয়ে দেব। জলপরি হয়ে ঘাড় মটকাবো আপনার। এই বদ জিনও কিন্তু ছেড়ে দেবে না তোমাকে। দুষ্ট হেসে এটুকু বলেই শামস কোল থেকে নামিয়ে দেয় মেয়েটিকে। তরি দূরে সরে যাবার চেষ্টা করতেই বাহুডোরে বেঁধে নিল আলতো করে। ললাটে চুমু এঁকে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ। ওদের চুপি চুপি ভালোবাসা দূরের কেউ দেখে ফেলতে পারে গোপলে। তাই মেয়েটিকে বাহুডোর থেকে মুক্ত করে কণ্ঠে আগ্রহের সুর টেনে শামস শুধালো, আবার কবে দেখা হবে আমাদের? মাঝে মাঝেই। ভুবন ঘিরে আধার নামছে ধীরে ধীরে। এই আধারের মাঝে তুরি একা বাড়ি ফিরলে বিপদ হতে পারে পথিমধ্যে। এমন আশঙ্কায় ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে চায় শামস। এ নদীতীর থেকে খুব বেশি দূরে নয় ওদের বাড়ি, বাইকে মাত্র ৩-৪ মিনিটের পথ। প্রিয়তম অনুরোধ করল তরিকে বাইক আরোহী হতে। এমন প্রেমময় সাজে একসাথে পথ পাড়ি দেবার আশা কার না জাগে। মেয়েটিও সহজেই উঠে যায় শামসের বাইকে। ফেসবুকে সুলতানা তানি লিখে সার্চ দিলে আমার গল্পের পেজ পেয়ে যাবেন। আমি শুধু ফেসবুকেই গল্প লেখি। ফেসবুক সহ টিকটকে কিছু চোর আমার গল্প চুরি করে নিজেদের নামে চালাচ্ছে। তরিকে বাড়িতে পৌঁছে দিয়ে ছেলেটি ঘরে ফিরছে একাকী। মাগরিবের নামাজের জামায়াত চলছে আশেপাশের মসজিদে। কোলাহল খুবই কম মফস্বলের পথে ঘাটে। প্রকৃতিও ভীষণ নীরব, নিষ্পন্দ। দিন তো খানিক আগেই ফিরে গেছে রাতে হারিয়ে। আলোও খুবই কম চারিদিকে। শামস একাকী একটি ব্রিজ পেরিয়ে যাচ্ছিল বাইক নিয়ে। আচানক বিকেলের সে 4টি বাইক এসে ধাক্কা দেয় এলোমেলোভাবে। বাইক থেকে ছিটকে পড়ে শামসের মাথা ফেটে গেল ব্রিজের ওপরেই। ছেলেগুলো পরস্পরের সাথে কানাঘুষা করছে। এই পোলাটা সবচেয়ে বেশি ডেয়ারিং। এইটারে সরায় দিতে পারলেই ভাইটার ডান হাত কাইটা যাইব। রক্তাক্ত শামস উঠে যেতে চেয়েছিল সঞ্চিত শক্তি দিয়ে। এরই মাঝে সোজা রাস্তা বরাবর বহু দূরে একটি গাড়ি দেখা যায়। গাড়িটি দ্রুত গতিতে এদিকেই আসছে, ব্রিজ পারাপারে। এ দৃশ্য দেখে ৫-৬ জন মিলে শামসকে উঁচিয়ে ফেলে দেয় ব্রিজের ওপর থেকে। নিচে তরঙ্গ সংকুল বিশাল নদী। শুধু ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি ওরা, তৎক্ষণাৎ শামসের বাইক নিয়ে কেটে পড়ে ব্রিজ থেকে।
আজ মধ্যাহ্নভোজ শেষে মেহেক বাড়ি ফিরে যায় একাকী। পাশের থানা শহরেই বাড়ি ওদের। আগামীকাল মেয়েটির ভাই আসবে সুদূর অস্ট্রেলিয়া থেকে। ভাই মায়াজ পেশায় ডাক্তার। কদিন পরেই বিয়ে ছেলেটির, পছন্দের পাত্রীও ঠিক করাই আছে। ভাই ফিরবে বলে মেহেক ভীষণ খুশি ভেতরে বাইরে। বিকেলে সানানের চারিত্রিক দৃঢ়তা যাচাইয়ে শেহের গিয়েছিল পেশেন্ট হিসেবে। সে যাত্রায় ধরা খেয়ে বেচারি ফিরে আসে দ্রুত পায়ে। এসেই বোরকা গুছিয়ে রেখে চুপি চুপি পা বাড়ায় নিজ কক্ষের দিকে। আচানক সাক্ষাৎ হয়ে যায় গোমড়ামুখ শাশুড়ির সাথে। পুত্রবধূকে দেখেই ধমকের সুরে মুরব্বি বলে ওঠেন, বাঙালি বউ তুমি, শাড়ি টাড়ি পরারও কিন্তু একটু অভ্যাস থাকা উচিত। একবারও তো দেখলাম না শাড়ি পরতে। নিরুত্তর শেহের কক্ষে ফিরে আসে ধীর পায়ে। কদিন আগেই লাজবধূর জন্য সানান কিছু পোশাক কিনে নিয়ে এসেছিল বাড়িতে। সুন্দর শাড়িও ছিল সেসবের মাঝে। শেহের একটি লাল রঙা জামদানি নিল হাতে। নিজে খুব বেশি পটু নয় শাড়ি পরিধানে, তবুও শাশুড়িকে আজ খুশি করতে চায় মেয়েটি। কিছুটা নিজের অভিজ্ঞতা আর বাকিটা ইউটিউব দেখে শাড়ি পরে নিল পুলকিত মনে। এক মুঠো সোনালি লাল চুড়ি নিয়ে কোমল হাতও রাঙালো রং বাহারে। দীঘল চুলগুলো খোলা রাখতে চায় না আজ। একটি কালো খোপায় চুলগুলো বেঁধে নিয়েছে দুহাতে। বাঙালিয়ানা সাজ কি এখানেই শেষ? না, দ্রুত পায়ে ছাদে দৌড়ে যায় মেয়েটি। গোলাপ ছিঁড়ে গুজে কানের পাশে চুলের ভাঁজে। সন্ধ্যায় শেহেরের রুমের দরজা ঠিক করতে আসে কাঠমিস্ত্রি। সকালের দিকেই তো দরজা ভেঙে ফ্যানে ঝুলন্ত মেয়েটিকে বের করা হয়। তখন ঠিক দরজা ভেঙে যায়নি, লাথির আঘাতে পুরনো লকটি ভেঙে দরজা খুলে গিয়েছিল শুধু। সন্ধ্যায় নিজ কক্ষে কাঠমিস্ত্রির আগমনে শেহের গিয়ে বসে থাকে সানানদের কক্ষে। সানানদের কক্ষে কাঠমিস্ত্রির আগমনে শেহের গিয়ে বসে থাকে সানানদের কক্ষে। একটু পরেই সানানদের কক্ষে আসে সানানের বাবা অর্থাৎ ছোট চাচা। আলাপ শেষে ডাইনিং রুমের পার্শ্ববর্তী ওয়াশরুমে চলে যায় ছেলেটি। ফ্রেশ হয়ে কক্ষে এসে দেখে লাজবধূ বসে আছে লাল শাড়ি পরে। বউকে দেখেই মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দুষ্টু হেসে বলে, বাড়িতে কি অবস্থা লাজবধূ, বউ হয়ে একদম রুমে এসে বসে আছো দেখছি। বরের কথা শুনে শাড়ির আঁচল টেনে মুখ লোকায় শেহের। এই প্রথমবার শাড়ি পরেছে বেচারা বরের সম্মুখে। লাজের চোরা স্রোত চুপি চুপি যেন এসে ধরা দিচ্ছে তার নয়ন বদনে। সানান কাছে এসে তৃপ্ত নয়নে চেয়ে বলল, আজ তোমায় সত্যি লাজরাঙা চাঁদের মতো লাগছে। বরের বদনে আর চোখে চেয়ে লাজুক হাসে তার লাজবধূ। বউয়ের লাজ দেখে সুখের নই নই আবেশ এসেছে সানানের প্রিণ তৃষ্ণার্থ হৃদয়েও। সে আবেশে লাজবধূর পাশে বসেই ফিসফিসিয়ে বলল, এই কি কি যেন ট্রিটমেন্ট লাগবে তোমার? বুক আর কোমরের ট্রিটমেন্টের কথাগুলো মনে পড়তেই শেহের লাফিয়ে নেমে গেল খাট থেকে। কিন্তু দ্রুত পায়ে নামতে গিয়ে পায়ের নিচে পড়ে যায় শাড়ির সামনের অংশ। বেচারির শাড়ির কুচিগুলো পেটিকোট থেকে তৎক্ষণাৎ খুলে পড়ে গেল মেঝেতে। পড়ে যাওয়া শাড়ি হাতে নিয়েই আবারও দৌড় দিতে চেয়েছিল দ্রুত, কিন্তু সানান বিছানায় শুয়ে মুচকি হেসে বলল, এই কই যাও, দরজার সামনে কিন্তু ছোট চাচা আছে। ছোট চাচার কথা শুনে পা থমকে যায় মেয়েটির। নিরুপায়ের দৃষ্টিতে তাকায় দুষ্ট বরের বদন পানে। ডাহা মিথ্যে বলে বউকে আটকে দিল ছেলেটি। এবার উঠে দ্রুত পায়ে গিয়ে কক্ষদ্বার লক করে দেয়। বউয়ের কাছে আসতে আসতে হতাশার সুরে বলল, বিয়ের পরে কত দিন যে গেল, এইসব দিনগুলো ঠিকই হারালো রাতে। রাতও হারালো নিবিড় আধারের পর্শে, আর ওই আধারও হারালো রূপালী চাঁদও আর আবেশে। আর আমি শুধু হারাতে পারলাম না আমার লাজবধূর লাজে। কথাগুলো শেষ হতে না হতেই ইলেকট্রিসিটি চলে যায় ধোঁকা দিয়ে। প্রগাঢ় আধারের মাঝেই দ্রুত পায়ে বেচারা এসে আলিঙ্গন করল বউকে। এই আধারে তার লাজরাঙা চাঁদ ভেবেই হয়তো বাহুডোরে বেঁধে নিল বউকে। এ যেন আধারের পরশে প্রেমের আবেশে হারাবার এক প্রাণোচ্ছল অনুভূতি। সেই অনুভূতির ঘোরে বউয়ের দুই কপলে চুমু খেয়ে সোহাগের স্বপ্নীল পরশ এঁকে দিল সানান। আচানক মেঝেতে পড়ে থাকা বউয়ের শাড়িতে পা পেঁচিয়ে যায় ছেলেটি। পা ছাড়াতে গিয়ে কিঞ্চিত ধমকের সুরে বলল, লাজবধূ, তোমার শাড়ি তো অনেকটাই খুলে পড়ে আছে নিচে, খুলেই ফেলো না এটা পুরোপুরি। স্বামীর বাঁধন মুক্ত হয়ে শাড়িটা পুরোপুরি পরে নেয়ার ধান্দা করেছিল শেহের। এরই মাঝে ইলেকট্রিসিটি চলে আসে কক্ষে। বউকে শাড়ি পরতে দেখে সানান দুষ্ট হাতেই নিজেই টান দেয় শাড়ির আঁচল ধরে। এবার ওপর থেকে শাড়ি অনেকটাই খুলে চলে আসে হাতে। লাজবধূকে ভীষণ লাজরাঙা হতে দেখে বেচারা গিয়ে আবারও বাহু ধরে বেঁধে নিল শক্ত করে।
বউ বেচারা যেন আজ চুপসে যাচ্ছে ধারাহারা লাজে। বড় মশাই কি কম নাকি? বউয়ের ললাটে ললাট মিশিয়ে দুষ্ট স্বরে ফিসফিসিয়ে বলল। চলো না আজ হারিয়ে যাই। জবাব নেই লাজবধূর, লাজ নম্র কণ্ঠে। বেচারা ডাক্তার আচানক চুমু খেল বউয়ের রাঙা অধরে। হয়তো বাসর লগ্ন এসে কড়া নাড়তে চেয়েছিল মনদুয়ারে, কিন্তু বেচারা যখন বউ সোহাগে মগ্ন তখনই ফোন বেজে ওঠে তীব্র আওয়াজে। সোহাগে মগ্ন সানান কর্ণপাত করেনি সে ফোন কলে। বউকে ঘুরিয়ে পেছন থেকে বাহুডোরে বেঁধে চুম্বন এঁকে দেয় উন্মুক্ত ঘাড়ে। গালে গাল ঘষে ফিসফিসিয়ে বলল, লাজবধূ, মন যে এখনই চায় ভালোবাসার সীমানা ছাড়িয়ে হারিয়ে যেতে দূরে, বহু দূরে। কথাটি বলেই ছেলেটি আবারও চুমু আঁকে বউয়ের অন্য ঘাড়ে। বউ বেচারা বড্ড বেসামাল হচ্ছে একটু একটু করে। এহেন প্রেমময় ক্ষণেও অবাধ্য মুঠো ফোনটি বেজেই যাচ্ছে এক নাগারে। লাজবধূকে এক হাতে জড়িয়ে রেখেই অন্য হাতে ফোন রিসিভ করে ছেলেটি। ওপাশ থেকে শোনা যায় শামসের করুণ কণ্ঠ। ভাইয়া, আমি অ্যাক্সিডেন্ট করেছি, মাথা ফেটে গেছে আমার। এমন দুঃসংবাদে সানান আলিঙ্গন কেকে বউকে মুক্ত করে দিয়েছে নিজেরই অজান্তে। খানিক ঘাবড়ে গিয়ে হতাশা কণ্ঠে শামসকে শুধালো, কি বলছিস? কোথায় তুই এখন? অ্যাক্সিডেন্ট করলি কিভাবে? কারা যেন প্ল্যান করে আমার বাইকে ধাক্কা দিল। ছিটকে পড়তেই ওরা আমায় তুলে ফেলে দিয়েছে নদীতে। আমার মোবাইল ওয়ালেট কিছুই নেই সাথে। সাঁতরে বাঁচার আশায় ফুল প্যান্ট সহ সব খুলে ফেলে দিয়েছি নদীতে। আমি হাসপাতালের স্টাফের নাম্বার দিয়ে তোমাকে ফল দিয়েছি এখন। আচ্ছা, কোন হসপিটালে তুই? মাথার অ্যাক্সিডেন্ট কি গুরুতর? আমি উপজেলা হাসপাতালে, মাথায় ব্যান্ডেজ করতে হবে। পরিস্থিতি বুঝে লাজবধূ খুলে যাওয়া শাড়ি পরে নিয়েছে এতক্ষণে। বউয়ের বদনে চেয়ে হতাশা কণ্ঠে সানান বিড়বিড় করে বলল, মনের মানুষ আছে মনেরই মাঝে, শুধু পাচ্ছি না সুখ জীবনের আশেপাশে। লাজবধূকে কথাটি বলেই ছেলেটি বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। মায়া আহমেদ টেনশন করবেন বলে কিছুই জানায়নি মাকে। বড্ড উদাস আজ ছেলেটি, ভাবছে কারা এমন করল তার ভাইয়ের সাথে। মেরে ফেলতে চেয়েছিল নাকি দুষ্ট ভাইটাকে। মাঝে মাঝেই এই সুন্দর ধরায় কিছু অসুন্দর ঘটনা ঘটে যায়। মানুষরূপী কিছু অমানুষের ভয়াল থাবায় নিদারুণভাবে বদলে যায় অনেক বর্ণিল বৈচিত্র্যময় নারীর জীবন। এমনই এক ভয়ানক থাবায় বদলে গেছে পাশের বাড়ির সেই ম্যাডামের জীবন। ম্যাডাম হসপিটাল ছেড়ে আজ বাড়ি ফিরেছেন। থানায় মামলাও করেছেন অজ্ঞাত আসামির নামে। সেদিন নির্জন অন্ধকারে রাস্তা থেকে মুখোশধারীরা তাকে তুলে নেয় গাড়িতেই পেছন থেকে চোখ বেঁধে রাখে। তারপর দূরবর্তী একটি ঘরে নিয়ে যাওয়া হয়। চোখ বাঁধা থাকায় কাউকে দেখতে পাননি তিনি। ঠিক এভাবেই শেহেরদের এলাকায় বারবার ঘটছে দুর্ঘটনাগুলো। ম্যাডাম স্থানীয় একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। ইংরেজি তার সাবজেক্ট। কলেজের ইন্টারমিডিয়েট এবং ডিগ্রির কম বেশি সবাই তার স্টুডেন্ট। ম্যাডাম যদি আন্দোলন গড়ে তোলে তাহলে হয়তো এসব অশুভ শক্তির বিরুদ্ধে স্থানীয়ভাবে রুখে দাঁড়ানো সম্ভব। গত কয়েক বছর ধরে বারবার নারীদের সাথে ঘটছে এসব ঘটনা, অথচ কোনো আসামি চিহ্নিত হয়নি আজও। বিচার তো আরও দূরের বিষয়। অপেক্ষার প্রহর ঘুচিয়ে সানান মাত্রই এসে পৌঁছেছে হসপিটালে। কিছুক্ষণ ধরে হসপিটালের রিসেপশনে বসেছিল শামস। ছেলেটির মাথার এক পাশে ব্যান্ডেজ। হসপিটালের বিল পরিশোধ করা হয়নি এখনও। সানান এসেই বিল পরিশোধ করে ভাইকে নিয়ে সোজা চলে যায় থানায়। অজ্ঞাত আসামির নামে মামলা দায়ের করে ফিরে আসে বাড়িতে। রাত প্রায় 10টার মতো বাজে এখন। ঘরে ফিরতেই শামসকে দেখে মায়া আহমেদ ঘাবড়ে যান। দৌড়ে কাছে এসে মলিন বদনে শুধায়, ঠিক আছে, আমি আসছি। কি করে হলো এসব? কোথায় গিয়েছিলি তুই? আমি এক মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম আম্মু। কতদিন ধরে চলছে এসব? আজ প্রথমবার পার্সোনালি সাক্ষাৎ করেছি। কে, কোথাকার মেয়ে এটা? মেয়েটা শেহের আর মেহেকের বান্ধবী, তোরই নাম ওর। সিন্ডিকেট শুরু করেছিস তোরা 3 ভাই মিলে। তা না হলে ওদের 3 বান্ধবীর ফাঁদে পড়লি কিভাবে? তাছাড়া মেয়েটা তো 1 নম্বরের কুফা। মানে কি সব বলছো আম্মু? বুঝিসনি কি বলেছি? আজ প্রথমবার দেখা করতে এলো আর আজই তোর এই অবস্থা। আম্মু, তুমি কিন্তু ভীষণ উল্টাপাল্টা কথা বলছো। এসব দুর্ঘটনায় মেয়েটির কোনো দোষ আছে? দেখ বাবা, মুরব্বীদের কথা একটু শোনার চেষ্টা কর। দেশে এসেই তোরা 3 ভাই অশান্তি শুরু করে দিয়েছিস। তুই একটা বিয়ে করলি ফকিন্নি মেয়েকে, সায়ন পছন্দ করলো এক পোড়া কপালিকে, আর ছোট জন নিজের মাথা ফাটিয়ে এসেছে প্রথমবার সাক্ষাৎ করতে গিয়ে। তোদের দুজনকে ছাড় দিয়েছি, আর কোনো ছাড় নয়। শামস দ্বিতীয়বার যেন এই মেয়ের ধারে কাছেও না যায়। কোথাকার কোনো অলক্ষী মেয়ে একটা। আম্মু, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। অন্যের কথার ভেতরে শেহেরকে টেনে এনে ফকিরনি বলে অপমান না করলে হতো না। আর অন্যের মেয়েকে অলক্ষী বলছো তুমি কোন হিসাবে?
সানান ক্ষুব্ধ স্বরে আবারও প্রতিবাদ করে মাকে। তাহলে কি বলবো? কেউ টার্গেট করেই হয়তো শামসকে আক্রমণ করেছে। নিশ্চয়ই ওরা আমাদের কোনো শত্রু। এসবের মাঝে অন্যের মেয়েদেরকে টেনে এনে একদমই অপমান করবে না আম্মু। এত কথা বলিস না তো, তুই খুব কথা শিখে গিয়েছিস দেশে এসে, মুরব্বীদেরকে বোঝাতে আসিস। দেশে এসে নয়, আমি বরাবরই এমন ছিলাম। অসুস্থ শামসকে নিয়ে সানান চলে যায় কক্ষে। মায়ের সাথে রাগ করে দুজনের একজনও ডিনার করেনি রাতে। দুজন ডিনার করেনি বললে ভুল হবে, বেচারা শামস প্রকাশ্যে আহার করেনি হয়তো, কিন্তু মা মায়া নিদ্রায় যেতেই চুপি চুপি গিয়ে খাবার খেয়ে নিয়েছে কিচেন থেকে, আবার গোপনেই এসে শুয়ে পড়েছে শয্যায়। সানান চুরি করেও কিছু আহার করেনি আজ। রাত 12টার মতো বাজে এখন। ঘুম ঘরে হঠাৎ স্বপ্ন আসে সানানের নয়নদুয়ারে। ছেলেটি দেখতে পায় তার বউকে এক প্রেমময় উত্তাল সাগর ভাসিয়ে নিয়ে গেছে বহুদূরে। বউকে ফিরে পেতে হলে তাকে যেতে হবে সে প্রণর সিন্ধু পেরিয়ে। এহেন দুঃসহ দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ছেলেটির। বুক ধড়ফড় করতে শুরু করে ক্ষণিকেই। বেচারা লাফিয়ে উঠে বসে বিছানায়। স্বপ্নের সেই অলিক আতঙ্কেই চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে কপাল বেয়ে। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে অজানা আশঙ্কায়। ক্লান্ত ভাইরা তো বহু আগেই ফিরে গেছে ঘুম পড়িতে। এক গ্লাস পানি খেয়ে সানান আনমনে ভাবছে, হুজুর দাদার কথাই হয়তো সঠিক। বাসর না করায় শয়তান আসতে পারে আমাদের সম্পর্কের মাঝে। স্বপ্নেও তো দূরত্বই দেখলাম। না, আর অপেক্ষা করা যাবে না। ছেলেটি কক্ষ ত্যাগ করে প্রথমে চলে যায় ওয়াশরুমে। সেখান থেকে বেরিয়ে সোজা টার্গেট বউয়ের কক্ষ। আর কোনো দূরত্ব নয় কোনো অপেক্ষা। শেহের কিছু পড়াশোনা করেছিল আজ রাতে। পরনের লাল শাড়িটি চেঞ্জ করা হয়নি। 3 পিস হাতে নিয়ে মেয়েটি লাইট অফ করে দিতে এগিয়েছিল সুইচ বোর্ডের দিকে। এরই মাঝে সানান এসে নক করে কক্ষদ্বারে। মেয়েটি খুলে দিতেই বড় মশাই ভেতরে এসে দরজা লক করে দিল। এমন অদ্ভুত ঘটনায় শেহের চমকিত দৃষ্টিতে চেয়ে আছে বরের পানে। বড় মশাই ঘুম জড়ানো কৌতূহলী কণ্ঠে শুধালো, কি করছিলে লাজবধূ? শাড়ি চেঞ্জ করতে চেয়েছিলাম। চেঞ্জ করতে হবে না, শাড়ি পরেই থাকো আজ রাতে। মানে, আপনি কি উদ্দেশ্যে এসেছেন এখানে? বাসর করতে এসেছি। বড় মশাই ঘুম জড়ানো কৌতূহলী কণ্ঠে শুধালো, কি করছিলে লাজবধূ? কি করতে এসেছেন? বউ বেচারি চরম অবাকের সুরে। বাসর? না জানিয়ে কেউ বাসর করতে আসে? তাহলে কি মাইকিং করে আসবো? না মানে, এভাবে মধ্যরাতে কেউ বাসর করতে আসে? ঠিক আছে, আগামীকাল থেকে সন্ধ্যা রাতে আসবো। কথা কি বলেই সানান ধপাস করে শুয়ে পড়েছে খাটে। বড্ড নির্ভার বেচারা। শেহের আবারও প্রশ্ন করল মিনমিনিয়ে, আচ্ছা, আপনার কি লজ্জা করল না বাসরের জন্য আসতে? বাড়ি ভর্তি এত মানুষ। আমি কি বাড়ির সব মানুষের কাছে বাসর করতে গেছি নাকি? আমার লজ্জা করবে কেন? না মানে, সবাই জানলে কি বলবে? এই চুপ কর দের ব্যাটারি। সানানের বজ্রকণ্ঠের ধমকে শেহের চুপ হয়ে গেল নীরব অভিমানে। বেচারা পায়ের ওপরে পা তুলে তাকিয়ে আছে বইয়ের বদনে। শেহের যেন আজ একটু বেশি উৎকণ্ঠিত। যদিও দেহ মন পুরোপুরি মুখিয়ে আছে স্বামীর আদর সোহাগ পেতে, তবুও পরিবেশ পরিস্থিতিকে ভীষণ ভয় পায় মেয়েটি। কখন কে কটাক্ষ করে বসে ঠিক আছে, সবকিছু ভেবেই তো চলতে হয় এতিম মেয়েটিকে। আনমনে চুপি চুপি ভাবছে, খাটের বাহানা দিয়ে যদি বড় মশাইকে ফিরিয়ে দেয়া যায়, পরে না হয় একদিন বাসর করবে মুরব্বীরা স্বাভাবিক হলে। এমন ভাবনায় ডুবে মেয়েটি মিনমিন করে বলল, আপনি চলে যান না আজ, সব কিছু রেডি করে আসবেন একদিন। আমার খাটটাও না ছোট, দুজন ঘুমাতে কষ্ট হবে। আপনি তো পুরোপুরি দখল করে নিয়েছেন শুয়ে, এখন আমি ঘুমাবো কোথায়? আরে দের ব্যাটারি, চালাকি করছেন আমার সাথে। হাজবেন্ডের বুকে ঘুমাবেন আপনি, আর রাজি না থাকলে সোজা খাটের নিচে। দেখেন, আমি কিন্তু সবই বুঝি। শোনো লাজবধূ, বিয়ের পরে দূরে দূরে থাকলে শয়তান চলে আসতে সম্পর্কের ভেতরে। সানান অবাক হয়ে গেল বধূয়ার বিচলিত ব্যাকুলতা দেখে। গম্ভীর কণ্ঠে ধীরে ধীরে বলল, আসলেই তো, হুজুর তো একদিন এমনই বলেছিল। চিন্তিত ভঙ্গিতে জবাব দেয় শেহের। সানান মনে মনে ভাবছে, বউ আমার শয়তানের ভয়ে কাবু হয়ে গেল, যাক এবার আর কোনো ঝামেলা নেই। এদিকে শেহের চুপি চুপি ভাবছে, না, কিছুতেই শয়তান ঢুকতে দেয়া যাবে না সম্পর্কে। আমার জীবনে আপন বলতে আর তেমন কেউ নেই। এই বরটাকে তো হারানো যাবে না। মশায়ের ধার কাছে শয়তান দূরে থাক, শয়তানের গোষ্ঠীর কাউকে আসতে দেব না। কঠোর হাতে সব প্রতিহত করার দায়িত্ব আমার। বউয়ের ভাবনার মাঝেই সানান উঠে বসে পড়ল বিছানায়। ঈষৎ প্রেমময় কণ্ঠে অনুরোধের সুরে বলল, এই একটা ঘোমটা দিয়ে পাশে এসে বসো তো, দেখব তোমায় মন ভরে।
লজ্জায় শেহের ধীরে ধীরে পিছিয়ে যায় দুকদম। সানান উঠে দাঁড়ায় ঝটপট করে। বউয়ের দিকে এগিয়ে যেতেই বেচারি আরও পিছিয়ে যায় দ্রুত। বড়মশাই কাছে গিয়ে কোলে তুলে নেয় বউকে। অধর জড়ানো লাজরাঙা হাসিতে মেয়েটি আখি পল্লব বন্ধ করে নিল। লাজবধূর লাজরাঙা বদনে চেয়ে এক তৃপ্তির হাসি বিস্তৃত হয় সানানের বদন জুড়ে। বউকে কোলে নিয়েই ধীরে ধীরে এসে বসল বিছানায়। ডান পায়ে উরুর ওপরে বসাতেই বউ বেচারি হারিয়ে গেল লাজের নতুন শিহরণে। এহেন লজ্জাবতী বউয়ের কালের নিকট মুখ এনে সানান ফিসফিস হয়ে বলল, আজ এত লাজ কেন আমার লাজবধূর? বরের এই উষ্ণ আলিঙ্গনে কথামালারা যেন চুপটি করে হারিয়ে গেল বউয়ের মনঝুরি থেকে। কোনো জবাবই নেই তার লাজ নম্র মিষ্টি বদনে। বেচারা পাশ থেকে চুমু খেল বউয়ের বরফ শুভ্র গালে। লাজবধূকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিতে গেলেই আচানক কেঁপে ওঠে মেয়েটি। কিঞ্চিত শিহরিত হয় ভীরু ভীরু লাজে। সানান দুষ্টু হেসে কানের কাছে ফিসফিসিয়ে বলল, এত লাজুক হয়ে লাভ নেই, আজ কিন্তু সত্যিই প্রেশার মাপব। কি কোথায় কোথায় যেন ট্রিটমেন্ট লাগবে তোমার? কি দেখেন, ভালো হচ্ছে না কিন্তু। সানান আবারও ভালোবাসায় পরশ বুলিয়ে দিল বউয়ের গালে। মধুক্ষণের মধু ছোঁয়ায় রোমাঞ্চিত বউ বেচারি। এই অজানা ছোঁয়ার অসীম তৃষ্ণা ছিল হয়তো হৃদয় গহীনে। এহেন ভালোবাসার নেই নেই ছন্দে আজ দেহ মন সবই দুলছে উত্তাল তরঙ্গের ন্যায়। সানান আচানক ভারে মুখ গুজে দিতেই বউ বেচারি নুয়ে পড়ল লাজের সীমাহীন ভাজে। বেচারা হাসি মাখা বদনে দুষ্টু সুরে বলল, লজ্জায় এভাবে ভেঙে চুরে না পড়ে আমায় কয়েকটা চুমু দাও তো। বিয়ের পর থেকে কতগুলো চুমু দিলাম তোমায়, এখনো একটা রিপ্লাইও পেলাম না। এহেন দুষ্ট কথায় লাজবধূ আলতো হাতে চাপ দিয়ে বন্ধ করে দিল বরের মুখখানি। বেচারা মুখ থেকে বউয়ের হাত সরিয়ে দ্বিগুণ দুষ্টু সুরে বলল, বুঝেছি তো, প্রথমেই লিপকিস দিতে চাও, নয়তো চুমুর কথা বলতেই আমার লিপে হাত দিয়েছ কেন? ধুর, কি যে বলেন। কোনো কথাই কাজ হবে না, হিসাব বরাবর। চুমুর জবাব চুমু দিয়েই দিতে হয়। আপনি কিন্তু বেশি চুমু পাগল হয়ে যাচ্ছেন। চুমু পাগল তো হতেই হবে, কতদিনের পাওনা, আজ আদায় না করলে হয়? শেহের আলতো করে একটি ঘুষি দিল বরের বুকে। বউয়ের চঞ্চলতায় ভীষণ মুগ্ধ সানান। এক অসীম প্রাপ্তির তৃপ্তি এসেছে বুক জুড়ে। কেন যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে আজ অজানা সুখ পাওয়ার আবেশে। এমন মোহনীয় ক্ষণে ছেলেটি ধীর কণ্ঠে কোমল সুরে বলল, লাজবধূ, এ বুকে নীর বেঁধেছি তোমায় নিয়ে, কখনো যেও না আমারে নীর ছেড়ে। শেহেরও জবাব দিয়েছে স্নিগ্ধ আবেশে, আমি এক নীরহারা পাখি, জীবন ঝড়ে সব হারিয়ে এসেছি আপনার হৃদয় নীরে। এই নীরে বেঁধে রাখুন আমায় প্রেম প্রীতি আর ভালোবাসার বাঁধনে জড়িয়ে। আমার সব ভালোবাসাই এ লাজবধূকে ঘিরে। তবে একটা জিনিস জানো? কি? আমাদের ভালোবাসার নীর হাসি খুশি রাখতে হলে দ্রুত একটা কাজ করতে হবে তোমায়। কি কাজ? আমায় বাবা বানাতে হবে তাড়াতাড়ি। যাহ, কি যে বলেন। ঈশ্বর, খালি লজ্জা পায়। কথাটুকু বলেই লাজবধূকে উড়ু থেকে ঘুরিয়ে কোলে বসিয়ে নেয় বেচারা। পেছন থেকে রহস্যে ঘেরা কণ্ঠে শুধায়, কি হলো, ফ্যামিলি প্ল্যান করবেন না? জবাব এড়িয়ে গিয়ে দুষ্টুমির ছলে কুনুই দিয়ে গোতো দেয় শেহের। বেচারা ডাক্তার কি চুপটি করে বসে আছে নাকি? পেছন থেকে গালে গাল ঘষে চুমু এঁকে দেয় লাজবধূর ঘাড়ে। এক মন রাঙা প্রেমের শিহরণে শিহরিত দুজনেই। মনের গহীনে বাসরের সুর বাজছে ধীরে ধীরে। সে সুরে হারিয়ে গিয়ে ছেলেটি বউকে শুয়ে দিল বিছানায়। কক্ষের তীব্র আলোক শেখা নিভিয়ে দিল দ্রুত হাতে। পাশেই একটি টেবিল ল্যাম্প শেহেরের পড়ার টেবিলে। টেবিলের ল্যাম্পের মৃদু আলোক শেখা প্রজ্বলিত করে সানান আর চোখে তাকালো। দৃষ্টি বিনিময় হতেই পাশে এসে শুয়ে পড়ল মৃদু হেসে। ফুল মেই এ বাসরে ফুলের সুরভিও নেই, তবুও আজ ফুলসজ্জা। হৃদয়কে হৃদয়ের কাছাকাছি নিয়ে আসার মধুক্ষণ, স্বপ্নের লগন। কুনুইয়ে ভর দিয়ে বালিশে এক হাত রেখেছে সানান। সে হাতে মাথা ঠেকিয়ে রেখে ফিরল বউয়ের পানে। অন্য হাতে বউয়ের গালে আদর করতে করতে কিঞ্চিত অনুরোধের সুরে বলল, তের ব্যাটারি একটা। লাজবধূ, তুমি মাঝে মাঝেই শাড়ি পরবে, শাড়িতে কিন্তু দারুণ লাগে তোমায়, একদম পারফেক্ট বাঙালি বধূ। আপনিও তাহলে মাঝে মাঝে পাঞ্জাবি পায়জামা পরবেন, আপনাকেও পারফেক্ট বাঙালি পুরুষ লাগবে। হায় হায়, বাঙালি পুরুষরা সবসময় পাঞ্জাবি পায়জামা পরে নাকি? ঠিক আছে, তাহলে লুঙ্গি পরবেন। ওকে, আমি লুঙ্গি ঠিকই পরব, কিন্তু সামলে রাখার দায়িত্ব তোমার। কি বললেন? একজনের লুঙ্গির দায়িত্ব কি আরেকজনের নিতে পারে নাকি? বউ হয়েই লুঙ্গি পরাতে চাচ্ছ, লুঙ্গির দায়িত্ব তো নিতেই হবে। কোনো দায়িত্ব নিতে পারবো না আমি। আপাতত 3টা দায়িত্ব নাও। ইচ্ছে মতো চুমু দিয়ে তৃপ্ত রাখবে আমায়, তাড়াতাড়ি বাচ্চার বাবা বানাবে, আর আমি লুঙ্গি পরলে সেটা কন্ট্রোলে রাখবে। ধুর, আপনি কিন্তু খুব খারাপ। কি রকম? এই যে উল্টাপাল্টা কথা বলছেন, আবার বাসর করতেও এসেছেন চুরি করে। কে বলল বাসর করতে এসেছি? আমি তো এসেছি বউয়ের প্রেশার মাপতে।
এটুকু বলেই বউকে টেনে বুকে শুইয়ে দিল শক্ত হাতে। বউ বেচারির লাজে মুখ লুকাতে চায় বরের বুকের গভীরে। বেচারা বড় মশাই ফিসফিসিয়ে বলল, মুখ লুকালেও লাভ নেই, আমার চুমুগুলো কিন্তু এবার সুদে আসলে ফেরত চাই। শেহের গুটিয়ে যাচ্ছে অবাধ্য অধরা নিদারুণ লাজে। বেচারির বদন লুকানো আছে বরের বুকেই। বাসর রাতে বউয়ের মুখ বারবার না দেখলে হয়। বড় মশাই বউটাকে আবারও শুইয়ে দিল পাশে, কিন্তু বিপত্তির শুরু এখানেই। বউ বেচারির দুষ্ট শাড়িটি এলোমেলো হয়ে কিছুটা সরে গেছে গা থেকে। বড্ড বেসামাল দিশেহারা আজ বেচারি। শাড়ি তুলতে গেলেই বড় মশাই বাধা দিয়ে আলিঙ্গন করল শক্ত করে। লাজবধূকে আজ ভীষণ মোহময়ী মনোহরী লাগছে তার ঘোর লাগা নয়নে। বউটা উন্মাদের মতো আকর্ষণ করছে এহেন রূপে ডুবে যেতে। সে উন্মাদনায় হারিয়ে আবেগঘন সুরে বলল, হঠাৎ এসেছো জীবনে আমার ফাগুন বসন্ত দিনে, আজ রাঙাও না আমায় এ বসন্তের সব রঙে। ঈষৎ লাজুক হাসির রেশ ফুটে উঠল লাজবধূর গোলাপ রাঙা অধরে। সানান দিশেহারার ন্যায় চুম্বনে মগ্ন হল সে অধরে। শেহেরের হৃদয় কাঁপছে আজ ভীরু ভীরু লাজে। প্রেমালিঙ্গনও হচ্ছে ধীরে ধীরে ধারাহারা ছন্দে। নয় নয় প্রেম তৃষ্ণায় বেসামাল দুটো হৃদয়। সে তৃষ্ণায় তৃষ্ণার্ত সানান ধীরে ধীরে অধর ডুবিয়েছে বউয়ের গলায়। এ যেন হারাবার এক সপিল অনুভূতি। ছেলেটি আদরে আদরে ধীরে ধীরে ভরিয়ে দিচ্ছে বউয়ের অতৃপ্ত বুক। অধরা সুখগুলো চুপি চুপি এসে ধরা দিল আজ জীবনে। সানানও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লাজবধূর লাজের গভীরে। এক নতুন প্রেম যাত্রা শুরু হলো আজ। চলুক নাই প্রেম যাত্রা দিনভর রাতভর এবং জীবনভর। রাতে প্রেশার মাপা শেষ হলে সানান ঘুমিয়ে পড়ে বউয়ের কক্ষেই। খুব ভোরে শেহের দ্রুত উঠে যায় শয্যা ছেড়ে। গোসল সেরে চুপি চুপি এসে বসে বিছানার পাশে। এরই মাঝে ঘুম ভেঙে যায় বড় মশায়ের। বউকে বিছানার পাশে দেখে উঠে বসে দ্রুত। শেহের বরের বদনে তাকিয়েই শঙ্কিত ভঙ্গিতে আদেশের সুরে বলল, এই যান যান, আমার রুম থেকে যান তো। আপনাকে কেউ এ রুমে দেখে ফেললে আমার ভীষণ লজ্জা লাগবে। ওরে দের ব্যাটারি। কথাটা বলে মেকি ধমক দিয়ে সানান পাশে এসে বসল। আলতো হাতে গাল টেনে বলল, আজ থেকে রাত দিন তোমার রুমেই ঘুমাবো। এবার যান না প্লিজ, কেউ দেখে ফেলতে পারে। মারবো একটা বেয়াক্কেল কোথাকার। লাজবধূকে ধমকিয়ে সানান হাঁটতে শুরু করে কক্ষদ্বারের দিকে। কক্ষদ্বার খুলে বের হতেই বেচারার সাক্ষাৎ হয়ে যায় মা এবং ছোট চাচির সাথে। মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায় ছেলেটি। অন্যদিকে এ দুজনকে দেখে দরজা লক না করেই শেহের কাঁদো কাঁদো বদনে গিয়ে বসে পড়ে বিছানায়। পুরনোকে বিদায় দিয়ে নতুন দিবস এসেছে ধরায়। দিবসের শুরু থেকেই আজ ব্যস্ততা। ব্রেকফাস্ট হয়ে গেছে ঘণ্টাখানেক আগেই। আজ সবাই যাবে পার্শ্ববর্তী থানায়, মেহেকদের বাড়িতে। মেহেকের ভাই মায় আজ এসেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। সায়নের বিয়ের ডেটও তো চূড়ান্ত করতে হবে। সে বাড়িতে যাবার উদ্দেশ্যে সকাল থেকেই চলছে প্রস্তুতি। এবার দেশে এসে আজই প্রথমবার ডাক্তার আন্দালিব যাচ্ছেন ছোট বোন মরিয়মের বাড়িতে। সকাল 11টার দিকে ওরা বেরিয়ে যায় বাড়ি থেকে। শামস আর শেহের সঙ্গী হয়নি ওদের। শেহের থেকে গেছে বয়োবৃদ্ধ দাদির টানে। শামস থেকেছে কি যেন গোপন প্রয়োজনে। সাদেক রাহেলা দম্পতিও অতিথি হয়নি মেহেকদের বাড়িতে। স্বামীরাকে নিয়ে ভীষণ চিন্তিত তারা দুজন। মেয়েটির অসুস্থতা নাকি বেড়েছে। ঢাকা নিয়ে যাওয়া হয়েছে গত রাতে। যদিও রাহেলাকে কেউ বিশ্বাস করতে চায় না, তবুও ক্যান্সারের কথা শুনে এবার সবাই বিশ্বাস করতে শুরু করেছে একটু একটু করে। মেয়ের জন্য সারা দিন মনমরা হয়ে থাকে সাদেক রাহেলা। গল্পের নাম প্রণয় সিন্ধু পেরিয়ে। গল্প লেখিকার নাম সুলতানা তানি। ফেসবুকে প্রণয় সিন্ধু পেরিয়ে কিংবা সুলতানা তানি লিখে সার্চ দিলে আমায় পেয়ে যাবেন। এক টিকটকার চোর আমার গল্প চুরি করে নিজের আইডিতে পোস্ট করে। টিকটকে গল্পের নামও পাল্টে দিয়েছে, আর আমার সুলতানা তানি নামের পরিবর্তে নিজের নাম লিখে যাচ্ছে। মেহেকদের বাড়িতে গিয়ে বিয়ের ডেট ফিক্সড হলে সানান বেরিয়ে যায় তড়গড়ি করে। সে বাড়িতে গিয়ে বারবার বউকে মনে পড়েছে ছেলেটির। কি করবে বেচারা? লাঞ্চ না সেরেই সোজা চলে এসেছে বাড়ির পথে। পথে মধ্যে বউয়ের পছন্দের কিছু খাবার কিনে নিল, কিন্তু বাড়ি ফিরে এসে লাজবধূর দেখা পায়নি। অসুস্থ দাদি ছাড়া ঘরে আর কেউ নেইও। দাদির কাছ থেকে জানতে পারে চাচা চাচি গেছেন রূপমদের বাড়িতে, আর তার লাজবধূ কাপড় ধুচ্ছে ওয়াশরুমে। বউয়ের দেখা না পেয়ে ক্লান্ত ছেলেটি তৎক্ষণাৎ শুয়ে পড়ে। সানান শামসকে না দেখলেও দুষ্ট শামস ঠিকই ভাইকে ঘরে ফিরতে দেখেছে। দুষ্ট ছেলেটি চুপটি করে বসে আছে ছাদে। এদিকে ওয়াশরুমে পানির পতনের শব্দে স্বামীর আগমনের ব্যাপারটি অনুধাবন করতে পারেনি শেহের। ওয়াশরুম থেকে বেরিয়ে বেচারি সোজা চলে যায় পুকুর পাড়ে। একটি একটি করে রশিতে কাপড় ঝুলিয়ে দেয় আনমনে। আচানক মেয়েটির দৃষ্টি প্রসারিত হয় ছাদের থেকে। নিচ থেকেই দেখা গেল শামস কিছু একটা নিয়ে ভীষণ মনোযোগী সেখানে। পুকুর পাড় থেকে ঘরে এসে সোজা ছাদে উঠে গেল মেয়েটি।
কাছে এসে দেখতে পেল শামসের নিকট অদ্ভুত কিছু সরঞ্জাম, পাশেই একটি ছোট আকৃতির বল। মেয়েটি কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, এগুলো কি শামস ভাইয়া? কিছু না, তুই যা এখান থেকে। বলো না, কি করছো এত মনোযোগ দিয়ে? বোমা বানাচ্ছি, বোমা। কি বলছো এসব? তুমি বোমা বানাতে জানো? সায়েন্স পড়েছি, সেই থিওরিতে অনেক কিছুই জানি। বোমা দিয়ে কি করবে? যারা আমার মাথা ফাটিয়েছে তাদেরকে শেষ করে দেব। তুমি না বলেছ ওদের শুধু চোখগুলো দেখেছ, ওরা নাকি মাস্ক পরিহিত ছিল? হোক, আবার কেউ আমার ধারে কাছে এলেই বোমা মেরে উড়িয়ে দেব। তুমি যে কি উল্টাপাল্টা কথা বলো। পটপট করিস না তো, তোকেও বোমা বানানো শেখাবো। লম্পট পুরুষরা ডিস্টার্ব করলে একদম গায়ে মেরে দিবি, তারপর জেলে যাবার আগে প্রয়োজনে নিজেও মরে যাবি। আমার কথা বাদ দাও, আগে বলো বোমা বানিয়ে কোথায় রাখবা তুমি? ছোট ছোট বলের মতো বানাবো, রাখার জায়গা নিয়ে সমস্যা হবে না। তুমি এসব নিয়ে ঘরের কাছেও আসতে পারবা না, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। তুই যাবি এখান থেকে, নয়তো তোর গায়ে এটা মেরে দেব। এটা কি বোমা? বিস্ময়ের সাথে প্রশ্ন করল শেহের। এখনই মেরে দিলাম তোর গায়ে। কথাটি বলেই পাশের বলটি উঠিয়ে মেরে দিল শেহেরের গায়ে। বেচারিও না অচেতন হয়ে পড়ল তৎক্ষণাৎ।